সাউন্ড একবার চেপে নেবেন। সাউন্ডটা আমার দিক থেকে তো ম্যাক্সিমাম আছে। আর আহ, এটাই তো ম্যাক্সিমাম সাউন্ড, এর থেকে বেশি তো আর বাড়ছে না। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে বেসিক এডুকেশনের কয়েকটা টাইপ। তো প্রথমেই বলে রাখি, যেটা আমরা শিখবো সেটা ম্যাচ করার প্রবাবিলিটি খুবই কম। কারণ এখনকার দিনে এডুকেশনের এত টাইপ, এত টিপিক্যাল টিপিক্যাল টাইপের এডুকেশন রয়েছে, যেগুলোকে আইডেন্টিফাই করা রিয়েলি। কিছু কিছু সময় আমরা ম্যাচ করাতে পারি, বাট বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে ব্যাপারটা ম্যাচ করছে না, সেই ব্যাপারটাকে আমরা ঠিকঠাক করে করতে পারি না। এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে, একই গ্রহ এমন এমন দিককে সিগনিফাই করে, একটাই গ্রহ এমন এমন দিককে ডিনোট করে, যে আমরা আলটিমেটলি সেগুলোকে আহ নিয়ে কাজ করতে পারি না। যেমন চন্দ্র, চন্দ্রর রেসপেক্টে একজন হোমিওপ্যাথি ডাক্তার হতে পারেন, তিনি সোশিওলজি পড়তে পারেন, তিনি অ্যানথ্রোপোলজি পড়তে পারেন, তিনি নার্সিং পড়তে পারেন, তিনি বেসিক আর্টস নিয়ে পড়তে পারেন, তিনি নিউট্রিশন নিয়ে পড়তে পারেন। তো এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করছে চন্দ্র। আবার কোনো একজন মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম বুধ রয়েছে, বুধ বৃহস্পতি একটা কম্বিনেশন। বুধ বৃহস্পতি কম্বিনেশনে ভালো উকিল হতে পারে, বুধ বৃহস্পতি কম্বিনেশনে এমবিএ হতে পারে, খুব ভালো ওই এডুকেশন রিলেটেড বা বেশ কিছু জার্নালিস্ট হয় না যাদের কাছে প্রচুর তথ্য, সেই টাইপের জার্নালিস্ট হতে পারেন। ফলে আলটিমেটলি আমাদের এই কম্বিনেশন গুলো থেকে আমরা যে আউটপুট পাবো বা আমরা যে রেজাল্ট পাবো, সেটা যে সবসময় ম্যাচ করবে তা কিন্তু করবে না। আমরা বলতে পারবো যে বেশিরভাগ সময় ম্যাচ করবে না। তো এটার জন্য আমাদের যে বেসিক ক্রাইটেরিয়া, সেটা আমরা ইতিমধ্যেই গতকাল শিখেছি, গতকাল মানে গত ক্লাসে। তো গত ক্লাসে আমরা যেটা শিখেছি, কোন কোন গ্রহ এডুকেশন বা কোন কোন গ্রহ কোন দিকে পড়াশোনার প্রতি আগ্রহ দেয় সেই। তো প্রথমেই আমরা তিনটে স্ট্রিম সিলেক্ট করবো, যেটা হচ্ছে সায়েন্স, কমার্স, আর্টস। যদিও এই মুহূর্তে আমাদের এডুকেশন সিস্টেমে সায়েন্স, কমার্স, আর্টস এরকম কোনো স্ট্রিম নেই। তো সায়েন্স রিলেটেড স্টাডি, সেটা দিকে আমরা আসবো। তো এই সায়েন্স রিলেটেড স্টাডির মধ্যে প্রথম আমরা যে গ্রহটাকে পাবো, তিনি হচ্ছেন রবি, দ্বিতীয় হচ্ছেন মঙ্গল, তৃতীয় হচ্ছেন বুধ, চতুর্থ শনি, আর পঞ্চম স্তরে আমরা রাহু কেতুকে রাখতে পারি। এছাড়াও শুক্র, তারও প্রভাব রয়েছে। এবার যদি একজনের নবম ভাবে বা পঞ্চম ভাবে শুক্র মঙ্গল কম্বিনেশন থাকে, অবশ্যই তার মধ্যে সায়েন্স নিয়ে পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। আবার যদি আমরা দেখি পঞ্চমের রবি বুধ রয়েছে, তাহলে তার মধ্যে সায়েন্স নিয়ে পড়বার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। শনি মঙ্গল, এটাও কিন্তু সায়েন্স নিয়ে পড়াকেই ইন্ডিকেট করে, এবং সায়েন্স রিলেটেড এডুকেশনের প্রতি শনি মঙ্গলের অ্যাটাচমেন্ট রয়েছে। আবার যদি আমরা কোথাও দেখি বৃহস্পতি মঙ্গল, সেটাও সায়েন্স পড়ারই কম্বিনেশনকে ইন্ডিকেট করে। রাহু কেতু, এরাও সায়েন্সের দিকে নিয়ে যাওয়ার একটা ট্রেন্ড দেখায়। তো প্রথম আমরা দেখলাম যে কম্বিনেশন, কারণ নবম ভাবের সঙ্গে রবি মঙ্গল, শনি মঙ্গল, আহ রবি আহ শনি কম্বিনেশন, রবি শনি কম্বিনেশন আবার আর্টস এর দিকে নিয়ে যাওয়ার একটা ট্রেন্ড দেখায়। কিন্তু রবি শনি কম্বিনেশন থেকে আবার কালতিকাও খুব ভালোভাবে আসে। কমার্সের ক্ষেত্রে প্রথম যে গ্রহটাকে আমরা চুজ করব, তিনি হচ্ছেন বুধ। বুধের পরে আমরা যাকে নেব তিনি বৃহস্পতি, তৃতীয় আমরা নেব শনিকে। তাহলে বুধ, বৃহস্পতি, শনি এই ধরনের কম্বিনেশন থাকলে পরে আমরা কমার্সের দিকে যাওয়ার চেষ্টা করব। তার ঠিক পরেই রয়েছে আর্টস। আর্টস এর ক্ষেত্রে দুটো গ্রহকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব। তার মধ্যে রয়েছেন বৃহস্পতি আর শনি, এদের প্রভাবটা চাই, এবং অবশ্যই এই গ্রহগুলোকে কিছুটা দুর্বল হওয়া চাই। এবার প্রচুর মানুষ রয়েছেন যে- যারা আর্টস পড়েছেন নিজেদের শখে, এবং অত্যন্ত কোয়ালিটির মানুষ। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আমরা বৃহস্পতিকে বলবান পেলেও সেখানে আর্টস পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। আর্টস সাধারণত তিন ধরনের মানুষ পড়েন। এক ধরনের মানুষ হচ্ছে গিয়ে কিছু পান না বলে আর্টস পড়েন, এই সংখ্যাটা বেশ বেশি। দ্বিতীয় মানুষ হচ্ছেন গিয়ে তারা শখে আর্টস পড়েন, তারা আর্টসকে ভালোবাসেন, তারা লিটারেচার নিয়ে পড়তে পছন্দ করেন, তারা লেখালেখি পছন্দ করেন। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় দলের মানুষ। তাহলে এই যে দ্বিতীয় দলের মানুষ, এরা যথেষ্ট ভালো।
এদের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন যারা অন্যান্য বিভিন্ন স্ট্রিমে যেতে পারতেন, কিন্তু তারা আর্টস কে অ্যাকসেপ্ট করলেন। আর একটা তৃতীয় দল আছে। এই তৃতীয় দলের মানুষ, তারা সায়েন্স নিয়ে পড়তে গিয়ে ধাক্কা খেয়ে আর্টসে গেছেন। এরকমও প্রচুর মানুষ রয়েছেন, যে সায়েন্স নিয়ে পড়বেন ভাবলেন, কিন্তু ভেবে আর্টস পর্যন্ত সেই পর্যন্ত যেতে পারলেন না, গিয়ে হায়ার সেকেন্ডারির পরে ইংলিশ অথবা বাংলাতে অনার্স নিয়ে তারা আর্টস নিয়ে পড়লেন। এরকম টাইপেরও প্রচুর মানুষকে আমরা প্রকৃতিতে দেখতে পাই। 1 সেকেন্ড আস, 1 সেকেন্ড। তাহলে সায়েন্স আর্টস কমার্সের যে বেসিক ডিভিশন, সেটাকে আমরা মোটামুটি উপলব্ধি করতে পারলাম। এটা আইডেন্টিফাই করা মোটামুটি চেষ্টা চরিত্র করলে দিতে পারে। এরপরে কিছু অদ্ভুত সাবজেক্ট আছে যেগুলোতে বিভিন্ন দিক থেকে মানুষ আসে। তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে জার্নালিজম, যেটা হচ্ছে কি ওই সাংবাদিকতা। তো সেইটার ক্ষেত্রে বুধ, রবি, কেতু, এদের প্রভাব আমরা দেখতে পাই। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রবি বৃহস্পতিতেও জার্নালিজমের যোগ রয়েছে। এই ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করা রীতিমতো কঠিন। কিছু কিছু মানুষ রয়েছেন তারা মেডিকেল ফিল্ডে রয়েছেন। তো আমরা জানি রবি, বৃহস্পতি, শুক্র, চন্দ্র, এই গ্রহগুলো মেডিকেলের দিকে নিয়ে যায়। রবি, বৃহস্পতি, শুক্র, চন্দ্র। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে রবি বৃহস্পতি বা রবি শুক্র, রবি চন্দ্র বা শনি, শনি চন্দ্র কম্বিনেশনও দেখতে পাওয়া যায় ডাক্তার হয়েছে। নবম ভাবের সঙ্গে এই গ্রহগুলোর সম্পর্ক হলে পরে মেডিকেলের দিকে যাওয়ার অ্যাট্রাকশন সব কমন ওয়েতে দেখতে পাওয়া যায়। আহ তো এইরকম বেশ কিছু স্ট্রিম আমরা চার্ট দেখে উপলব্ধি করবার চেষ্টা করব। তাহলে যখন একজন জাতক আমাদের কাছে চকটা নিয়ে আসবেন, তখন আমরা প্রথমেই যে কথাটা বলবো যে ও কি পড়তে চায়। আমাদের চার্ট কি বলছে সেটা তো আমরা আসবো, বাট তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে ও যেটা পড়তে চায়, আমরা সেই দিকটাতে তাকে গাইড করবার চেষ্টা করবো। তাহলে আমরা প্রত্যেকেই প্রথমে জিজ্ঞেস করবো যে ওর কোন কোন দিকে আগ্রহ আছে, তারপরে আমরা স্ট্রিমটা সিলেক্ট করবো। এইবার একটা বিষয়কে আমাদের ভীষণ স্ট্রংলি পড়তে হবে, সেটা হচ্ছে ডিনায়াল প্ল্যানেটস। এই বিষয়টাকে আপনারা অত্যন্ত গুরুত্ব দেবেন। আগেও আপনারা অনেকেই শুনেছেন, আজকেও আর একটুখানি শুনবেন। ডিনায়াল প্ল্যানেটস হচ্ছে নাকারাত্মক গ্রহ, অর্থাৎ ওর যেটা চাহিদা, এই চাহিদার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করতে পারে। তাহলে ডিনায়াল প্ল্যানেটস কারা? যারা হচ্ছে গিয়ে দুরকম গ্রহ আছে। একটা হচ্ছে ডিরেক্ট, যাদের ধর্মটা হচ্ছে অপোজিট। আর একটা দল হচ্ছে গিয়ে যারা আহ ওই ঘরটা সাপেক্ষে দুস্থানে বসে রয়েছে। তাহলে এইটাকে আমি একটুখানি বোঝাই। আমরা হোয়াইট বোর্ড নিয়ে নিই। দেখা যাচ্ছে হোয়াইট বোর্ডটা কি খুলেছে? হ্যাঁ স্যার, খুলেছি। হ্যাঁ স্যার। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে তো? এখানে আবার কি একটা শেয়ার অপশন হ্যাঁ অপশন স্যার, দেখা দিচ্ছে। যাচ্ছে। শেয়ার করতে হবে কি, জানি না। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে।
তাহলে আমরা পেলাম, তাহলে এই ঘরটাতে আমরা ধরে নিচ্ছি লগ্ন। তাহলে এই ঘরে আমরা লগ্ন পেলাম। এবার আমাদের ফিফথ হাউস হচ্ছে, এই ঘরটাতে আমরা পেলাম একটা গ্রহ বসে আছে, সেটা হচ্ছে মার্স, মঙ্গল। ফোর্থ হাউস হয়ে গেল। মঙ্গল তো লেখাই যাচ্ছে না। লিখেছি মঙ্গল। তাহলে এই ঘরে হচ্ছে কি মঙ্গল বসে রয়েছে, আর এই ঘরটাতে বসে রয়েছে কে? এই ঘরটাতে বসে রয়েছে কেতু। তাহলে মঙ্গল আর কেতু বসে রয়েছে। কে দাগ দিচ্ছেন, ঘরটা রাখছেন কারা এরা? এগুলো মুছুন মুছুন মুছুন। যারা দাগ দিচ্ছেন স্ক্রিনে তারা বন্ধ করুন দাগ দেওয়া। তাহলে কেতু আর মঙ্গল রইল। তো আমাদের এই এডুকেশনটা হচ্ছে ফিফথ হাউসের এডুকেশন। আমরা পঞ্চম ভাবের শিক্ষা নিয়ে ডিসকাস করছি। তাহলে 5 নম্বর ঘরের অধিপতি মঙ্গল, সে অবস্থান করছে কোথায়? চতুর্থে। তাহলে এই চতুর্থ ঘর, এটা হচ্ছে পঞ্চমের দ্বাদশ, এটা চতুর্থ, এটা হচ্ছে পঞ্চমের, এই ঘরটা টুয়েলথ হাউস। তাহলে এই ঘরের স্থিত গ্রহ বা এই ঘরের অধিপতি, তাদেরকে আমরা প্ল্যানেটস অফ জেনারেল হিসেবে ট্রিট করব। এবার মঙ্গল হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি। তাহলে পঞ্চম পতির সঙ্গে যারা শত্রু গ্রহ, তারাও আমাদের প্ল্যানেটস অফ জেনারেল হিসেবে কাজ করবে। অর্থাৎ যে সমস্ত গ্রহরা মঙ্গলের সঙ্গে শত্রুতাপূর্ণ, তাদেরকেও কিন্তু আমরা প্ল্যানেটস অফ জেনারেল হিসেবে ট্রিট করব। তাহলে তার এই সময় যা পড়াশোনা করবার কথা, যদি মঙ্গলের দশা চলে, যদি কেতুর দশা চলে, সেই ক্ষেত্রে কিন্তু সেই পড়াশোনার ক্ষেত্রে একটা কোশ্চেন মার্ক আসবে। এবার দুটো গ্রহের কথা আমরা বললাম, তার মধ্যে একটি হচ্ছে মঙ্গল, দ্বিতীয়টি হচ্ছে কেতু। তাহলে এই ক্ষেত্রে কেতু ইন জেনারেল শিক্ষার সঙ্গে অ্যাটাচড গ্রহ নয়, ইন জেনারেল। কিন্তু কোনো কোনো সময় কেতু একদম সাবকনসিয়াস মাইন্ডের মধ্য দিয়ে অদ্ভুত জ্ঞান দিয়ে দেয়। মানে সেই অসাধারণ নলেজ, ভাবনা চিন্তা করবার বাইরে, যা পড়ছে বা যা জানে সেটা হিউজ লেভেলই আলাদা। এটা হচ্ছে গিয়ে কেতু দিয়ে থাকে। তাহলে কেতুর এই রেজাল্টটা খুব কম সময় পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে কেতু গন্ডগোলটাই পাকায়। এবার মঙ্গল আর, আবার কারা লেখালেখি করছেন? আচ্ছা, মুশকিল। স্ক্রিনে দাগ দিচ্ছে। আহ তো কেতু আর মঙ্গলের মধ্যে ডিফারেন্স কোথায়? মঙ্গল হচ্ছে ওই ঘরেরই অধিপতি। তাহলে মঙ্গলের যদি দশা চলে, তাহলে মঙ্গলের থেকে যে লেভেলের এডুকেশন আমরা এক্সপেক্ট করব বা করছি, সেই লেভেলের এডুকেশন কোনোভাবেই পাবো না। তাহলে এই জায়গাটা বোঝা গেল, যেহেতু মঙ্গল ওই ঘরের অধিপতি, কিন্তু মঙ্গল অ্যাক্ট করছে অ্যাজ এ ডিনায়াল প্ল্যানেট। তাই মঙ্গলের যে রেজাল্ট আমাদের পাওয়ার কথা, সেই রেজাল্ট কিন্তু আমরা পাবো না। কেতুর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে প্রবল বাধা আসবে। কেন প্রবল বাধা আসবে? কারণ কেতু হচ্ছে একেবারেই শিক্ষার বিরোধী গ্রহ এবং পঞ্চমের দ্বাদশে বসে রয়েছে। তাই কেতুর দশা, কেতুর অন্তর্দশা, কেতুর ট্রানজিশনাল মুভমেন্ট, এই প্রত্যেকটা ক্ষেত্রে পড়াশোনায় প্রবল বাধা আসবে।
এবার এই লোকটার চার্টে যদি আমরা দেখি যে এখানে শুক্র বসে আছে, তার সঙ্গে সঙ্গে এই ঘরটাতেই আমাদের আহ বা শুক্রকে আমরা যদি এই ঘরটাতে নিয়ে আসি, নবমে শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে চতুর্থপতি, তাহলে আমাদের মনে হতে পারে যে এই মানুষটা ভীষণ ভালো পড়াশোনা করবে। কিন্তু শুক্র 9 নম্বর ঘরে বসে রয়েছে অ্যাজ এ ডিনায়াল প্ল্যানেট, কারণ শুক্র তো চতুর্থপতি। তাহলে নবম ভাব, যখন এই মানুষটা উচ্চ বিদ্যার দিকে যাবে, তখন এই শুক্র খুব রেয়ার কেসে একে সাপোর্ট করবে। এইবার আমরা তাহলে আলটিমেটলি আইডেন্টিফাই করব কি করে? আচ্ছা, এই শেয়ারটাকে না আমি অফ করে দিই। অফ করে তুমি নতুন করে একটা শেয়ার করি পেইন্ট। পেইন্টে আমাদের কাজটা করতে সুবিধা হয়। আহ এবার দেখা যাচ্ছে, আমি চটপট একটা ক্যালকুলেটিং। আগে আমরা যেটা বলছিলাম যে শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা, শুক্রের কার্যকারিতায় যদি আমরা ভাবি যে শুক্র আমাদের ভীষণ ভালো ফল দেবে, তো বেসিক্যালি সেটা দেবে না। এইবার এডুকেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ডি চার্ট আপনাদের মনে আছে আমাদের কোনটা ছিল? কোন ডি চার্ট থেকে আমরা এডুকেশনটা করতাম আপনাদের খেয়াল আছে? হ্যাঁ, D24 বলুন। কোন ডিভিশনাল চার্ট, কোন বর্গকুণ্ডলী আমাদের শিক্ষার সঙ্গে কানেক্টেড? 24 স্যার। D24। তাহলে আমরা যে চার্টটা বানিয়েছিলাম, আমাদের লগ্ন ছিল এইখানে, এটা আমাদের ছিল লগ্ন। আর আমরা এখানে পেয়েছিলাম শুক্রকে। আর এখানে আমাদের ছিল মঙ্গল আর কেতু। তাহলে এবার এই যে শুক্র, এইটা আমাদের কিন্তু ডিনায়াল প্ল্যানেট হিসেবেও কাজ করতে পারে। তাহলে খেয়াল রাখতে হবে, এই শুক্রকে নিয়ে আমরা যখন এডুকেশন বিচার করব, তখন আমরা কনফিউশন তৈরি হয়েছে, চলে আসবো D24 চার্ট। তাহলে D24 চার্ট আমাদেরকে আইডেন্টিফাই করবে D24, যে এই লোকটার পড়াশোনাটা কোন দিকে যেতে পারে এবং শুক্র আলটিমেটলি কি করা। তাহলে নবম ভাবে শুক্র আছে, মেডিকেল পড়তে পারে। নবম ভাবে শুক্র আছে, কেমিক্যাল পড়তে পারে। নবম ভাবে শুক্র একে আর্ট, ডান্স, মিউজিক এই সমস্ত নিয়ে পড়াতে পারে। তো আলটিমেটলি কি পড়াচ্ছে এবং শুক্র কি রেজাল্ট দেবে, সেটা আমরা এখান থেকে দেখবো। ধরো এখানে আমরা ধরে নিচ্ছি যে এইখানে আমাদের লগ্ন, এটা হচ্ছে মিথুন লগ্ন। তাহলে মিথুন লগ্ন, এবং আমরা দেখলাম যে শুক্র এই ক্ষেত্রে পঞ্চমপতি, সে কিন্তু দশমে তুঙ্গ হয়ে আছে। এ বাবা! তাহলে এই শুক্র এই চার্টে, D24 চার্টে বর্গ বল প্রাপ্ত হলো, মানে একই ঘরে রইল। তাহলে এই শুক্রের থেকে কিন্তু আমরা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। ধরে নিচ্ছি এই শুক্র এই ঘরটাতে রয়েছে, এখানেও নবম ভাবে, লগ্ন থেকে নবম ভাবে রয়েছে, আমরা শুক্রের কাছ থেকে বেটার রেজাল্টই পাবো। তাহলে শুক্রের যে ডিনায়াল কোয়ালিটি, সেটা থাকবে। কারণ শুক্র যে আলটিমেটলি বিশাল রেজাল্ট দিয়ে দেবে এখানে, সেটা কিন্তু নয়। তাহলে সেই বিশাল রেজাল্টটার জন্য আমরা আবার নক্ষত্র নক্ষত্র নিয়ে খোঁজাখুঁজি করতে পারি। ধরে নিচ্ছি আমাদের এইখানে শুক্র রেবতী নক্ষত্রে রয়েছে, থাকতেই পারে আমরা ইতিমধ্যে নক্ষত্র নিয়ে প্রচুর পড়াশোনা করেও ফেলেছি।
আমাদের এই ব্যাচের যারা রয়েছেন তারা তো নক্ষত্র নিয়ে প্রচুরই পড়াশোনা করে ফেলেছেন। তাহলে এই শুক্র 27 নম্বর নক্ষত্রে রয়েছে, এবং বুধ এই চার্টে বুধের তুঙ্গ হয়ে থাকা তো পসিবল নয়, বুধ শুক্রের সঙ্গে সঙ্গেই থাকে। এই ঘরটাতে রয়েছে বুধ, এখানে বুধ থাকতে পারে, এবং এখানে বুধ রয়েছে 4 নম্বর নক্ষত্রে, মানে চাঁদের নক্ষত্র রোহিণীতে। তাহলে চাঁদ চাঁদ হচ্ছে কি লগ্নের অধিপতি। তাহলে এই কম্বিনেশনে বুধ একাদশে রয়েছে, এবং শুক্র কিন্তু ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করবে না। তাহলে আপনাদেরকে এই বিষয়গুলোকে ডিটেইলে দেখতে হবে। তাহলে এই মানুষটার যে কুণ্ডলীটুকু আমরা পেয়েছি, তার মধ্যে কি পড়াশুনো করবার প্রতি আগ্রহ আমরা দেখতে পাবো। এখানে কিন্তু মেইনলি সায়েন্স নিয়ে পড়বার টেন্ডেন্সি বেশি দেখতে পাওয়া যাবে। এবং এখানে চতুর্থ ভাবে মঙ্গল কেতু রয়েছে, শুক্র নবমে রয়েছে, এবং এই চার্ট অনুযায়ী এর এডুকেশনের উপরে শুক্রের একটা বিরাট প্রভাব দেখতে পাওয়া যাবে। তার কারণে এই মানুষটার সায়েন্স নিয়ে পড়বার একটা টেন্ডেন্সি, সেটা আমরা দেখতে পাবো। এবং শুক্র যথেষ্ট বলবান হয়ে রয়েছে, একাদশে বুধ রয়েছে। তাহলে এই মানুষটাকে আমরা যথেষ্ট বুদ্ধিমান মানুষ হিসেবে ট্রিট করতে পারবো। সুতরাং এই মানুষটার সায়েন্স নিয়ে পড়বার টেন্ডেন্সি, সেটা হচ্ছে অনেকটাই বেশি। আমরা নিশ্চিন্তে বলতে পারবো যে এই মানুষটার সায়েন্স নিয়ে পড়াটা লাভজনক, এবং এর সায়েন্স নিয়ে পড়লে পরে ডেভেলপমেন্ট অনেকটাই হবে। তাহলে মোটামুটি এই জায়গাটা বুঝতে পারা গেল। এবার হচ্ছে গিয়ে নবমের অষ্টমে যারা রয়েছে, তারাও প্ল্যানেটস অফ ডিনার। তাহলে এখানে রয়েছে সান, ধরে নিচ্ছি, এখানে রবি অবস্থান করে রয়েছে। তাহলে এই যে রবি এই ঘরটায় বসে রইল, তাহলে এখানে রবি অবস্থান করে থাকা, সেটা কিন্তু অবশ্যই এটা অ্যাজ এ ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করবে। এই রবিটা কার? উচ্চ বিদ্যার ক্ষেত্রে একজন ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করবে। তাহলে রবি দ্বাদশে অবস্থান করে রয়েছে, তার মানেটা কি? তার মানে বাবার স্বাস্থ্যজনিত কারণে, সম্মানজনিত কারণে পড়াশোনার ক্ষেত্রে বাধা, এবং বাবা এই পড়াশোনা করতে চাইছে, কিন্তু বাবা সেই ব্যাকআপটা দিতে পারছেন না, যে ব্যাকআপটা এই মানুষটার অ্যাকচুয়ালি দরকার পড়াশোনায় উন্নতি করবার জন্য। তাহলে যখনই আমরা উচ্চ বিদ্যা নিয়ে ক্যালকুলেশন করব, এবং সেই বিদ্যাটা হচ্ছে কি আপার লেভেলের হবে, তাহলে ডিনায়াল প্ল্যানেট গুলোকেও কিছু পজিটিভ ব্যাকআপ দিতে হবে। তাহলে এই পজিটিভ ব্যাকআপটা কি করে দেবে? এই যে রবি এখানে বসে রয়েছে, আদৌ এর ব্যাকআপ বা এর ইনফ্লুয়েন্স সেটা পজিটিভ বা নেগেটিভ, সেটাকে আমরা আইডেন্টিফাই করব কি করে? তাহলে এর এখানে হচ্ছে কি নক্ষত্রটাকে আমরা ঝট করে দেখে নেবো। এখানে নক্ষত্র কি কি থাকতে পারে? 23, বাবা, 23, 24, 25, এইগুলো হচ্ছে গিয়ে এই জায়গাটাতে আমরা নক্ষত্র প্রাপ্ত হতে পারি 23, 24, 25। তাহলে এই যে 23, 24, 25-এর আমরা নক্ষত্রগুলোকে পেলাম, এই লগ্ন সাপেক্ষে 23 নম্বর নক্ষত্র বেনিফিশিয়াল পজিটিভ নক্ষত্র। তাহলে মঙ্গলের অবস্থা যদি ভালো থাকে, তাহলে রবির যে ডিনায়াল কোয়ালিটি কতটা ক্ষতি করতে পারে, সেই ক্ষতির মাত্রা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। এবার যদি 24 নম্বর নক্ষত্রে থাকে, তাহলে রাহু এই জায়গাটাতে রয়েছে। রাহু যখন এই ঘরটাতে রয়েছে, তখন এই রাহুকে আমরা বেনিফিশিয়াল রাহু হিসেবে ট্রিট করব। কারণ রাহুকে আমরা জানি উপচয় স্থানে জেনারেলি ভালো রেজাল্ট দিয়ে থাকে। আর 25 নম্বর নক্ষত্র হচ্ছে এই ঘরটারই অধিপতি বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির অবস্থান সাপেক্ষে 25 নম্বর নক্ষত্রে রবি রেজাল্ট দেবে। প্রত্যেকটা ক্ষেত্রে ডিপ অ্যানালাইসিস করবার জন্য আমরা কিন্তু বৃহস্পতিকেও দেখব। এবার একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যে যত আমরা ডিপ অ্যানালাইসিস করব, তত কিন্তু আমাদের কনফিউশন বাড়তে থাকবে। তো কনফিউশন বাড়লে কোনো দোষ নেই, কনফিউশন বাড়িয়ে সেখান থেকে কনক্লুশনে আসার চেষ্টা, সেটাই আমাদেরকে বারবার করতে হবে। একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। আমি যখন প্রথম প্রথম ভিডিও আপলোড করতাম, এই 2019 সালটাল নাগাদ,
তো একটি ছেলে এসে হাজির। ছেলেটির বাড়ি বনগাঁয়। তো এসে আমার সঙ্গে অনেক রকম গল্প টল্প করছে। করার পরে সে নাকি ইউটিউব দেখে, আমার ইউটিউব চ্যানেল দেখে মোটামুটি অ্যাস্ট্রোলজিটা শিখে ফেলেছে। তাই হলো, আমি তো জ্যোতিষটা শিখতে পারলাম না, তুমি আমার চ্যানেল দেখে জ্যোতিষটা শিখে নিয়েছো, এ তো বড় আনন্দের ব্যাপার। তারা বলছে, স্যার যা বলি সব মিলে যায়, আপনি যা ভিডিও করেছেন অসাধারণ। কিন্তু আমি তো যা বলি সব মেলে না, ভাবছি ওকে কিছু বলছি না। মানে নিজেকে একটা হাইফাই কিছু একটা প্রমাণ করার জন্য মিচকি মিচকি হাসছি, যে আমি তো এসব সবই জানি, কিন্তু তোর থেকে শুনতে চাইছি, এরকম একটা ভাব। তো আর এদিকে মনে মনে ভাবছি আমার তো মেলে না, ওর সব মিলে যাচ্ছে আমারটা দেখে দেখে, এটা কি করে হতে পারে। তো তারপরে হচ্ছে গিয়ে আহ, সে অনেকদিন পরে গেল, অনেকক্ষণ পরে গেল, প্রণাম প্রণাম করে সে গেল। তাই ভাবছি যে ওর সব মিলে যাচ্ছে আমার ভিডিও দেখে, কিন্তু আমার মিলছে না। তো ভিডিও গুলো একবার দেখে নিলাম, কয়েকটা ভিডিওকে দেখলাম, দেখলাম এগুলো তো সবই আমার আহ রক্ত আছে, মানে মাথা থেকে বেরিয়ে যায়। তা ও বলতে পারছে, আমি বলতে পারছি না কেন? তো এটা একদম আমার জ্যোতিষ শিক্ষক জীবনের প্রথম দিকের ঘটনা। তারপরে খুব কনফিউশন, ভাবছি কি হচ্ছে ব্যাপারটা। কিছুদিন যাওয়ার পরে, মাস 6 যাওয়ার পরে, তারপরে সে লোক আবার এসছে। এসে বলছে, স্যার কিছু বইপত্র পড়লাম, এবার দেখি মেলারও একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, চেষ্টা করছি অতটা আর মেলাতে পারছি না। এবার দেখছি ঠিক মিলছে না। আগেই তো ভালো ছিল, যা বলতাম মিলে যেত, কিন্তু এখন আর মিলছে না। তো ততদিনে আমার জ্যোতিষ শিক্ষক জীবনটা আরেকটু পরিপক্ক হয়েছে। ততদিনে আমি বুঝতে পেরেছি যে যারা জ্যোতিষটা শেখা শুরু করে তাদের পটাপট মিলে যায়। তারা তো অল্প জানে, কিন্তু তারা মিলিয়ে দিতে পারে। কিন্তু তারপরে যখন ঘটনাটা আসে, তারা যখন একটু বেশি শিখে ফেলে, একটু বেশি বিশ্লেষণ করতে পারে, মূল কুণ্ডলীটার সঙ্গে একটু নবাংশটাকেও দেখে নেয়, তখন তাদের কনফিউশন বাড়তে শুরু করে। তখন তারা যে প্রেডিকশন গুলো করবে, তখন তাদের যে ভাবনা চিন্তার লেভেল, সেখানে গন্ডগোল শুরু হয়ে যায়। তখন কনফিউশন তাদেরকে কনক্লুশনে আসতে প্রচুর সমস্যা দিয়ে দেয়। তো তখন আমি বুঝলাম যে কেন ও সব মিলিয়ে দিচ্ছে আর আমি মেলাতে পারছি না। তো এটার কারণ হচ্ছে গিয়ে ওর ভাবনা চিন্তা অত্যন্ত ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যেই মুহূর্তে ওর ভাবনাটা বিস্তার লাভ করলো, গ্রহর সঙ্গে নক্ষত্রকেও অ্যাড করলো, তার সঙ্গে ডিভিশনাল চার্টকে ও নিয়ে আসতে শুরু করলো, অষ্টক বর্গ, ট্রানজিট মুভমেন্ট, এগুলোকে দেখতে শুরু করলো। এবার ও কিন্তু মারাত্মক কনফিউজড। এবারও দেখলো যে এবার আর মেলাতে পারছে না। সেই আগে যেটা ছিল, যে লেগে গেলে তুক না লাগলে তাক, সেটা করেও মেলাচ্ছিল। এবার যে একটু পড়াশোনা করে ফেললো, এবার আর মেলাতে পারছে না। এবার কনফিউশন চলে আসছে, লোকজনও একটু বেড়েছে, লোকজনের কোশ্চেন আর একটু বেড়েছে। এবার সেই কোশ্চেনের উত্তর দিতে গিয়ে ও দেখছে যে মহা সমস্যার মধ্যে পড়ছে। এবং ফলে ওর আর কি, জীবনে এগিয়ে যাওয়ার পথে যে অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, সেটা বাড়াতে গিয়ে ও পড়লো বেশ বিপদে। তো আর আমি বুঝতে পারলাম যে সবকিছু মিলবে না, এবং একটা একটা স্টেজ আছে, সেই স্টেজ গুলো ওভারকাম করবার পর সঙ্গে সঙ্গে আমাদের একটা করে প্রেডিক্টিভ ফেজ চেঞ্জ হয়। তো আমরা মোটামুটি ব্যাপারটা বুঝে গেলাম। তো আপনাদেরকেও সেটা বলছি, যখন পড়াশোনাটা একটা লেভেলে যাবে, তখন দেখবেন সব আহ, গোলাতে শুরু করেছে, এত জিনিস এত বিষয় আপনাদের মাথার মধ্যে চলে এসছে, যে আলটিমেটলি সেই বিষয়গুলোকে নিয়ে প্রপার রেজাল্ট নিয়ে আসা, সেটা কঠিন হচ্ছে। তখন প্রচুর অভিজ্ঞতা, প্রচুর পড়াশোনা আপনাদের দরকার হবে। তো সমস্যা নেই তাতে, আপনারা প্রচুর পড়বেন, আপনারা পড়তে ভালোবাসেন, এটা তো আমি জানি। তাহলে আমরা যেটা পড়লাম, দুটো পার্ট পড়লে, এটা হচ্ছে কিছু কম্বিনেশন জানলাম আমরা, এবং তারপরে হচ্ছে প্ল্যানেটস অফ ডিনায়ার, সেটাকে আমরা কিছুটা বুঝবার চেষ্টা করলাম। তাহলে আশা করি ব্যাপারটা মোটামুটি আমাদের, মোটামুটি পুরো না, মোটামুটি বোধগম্য হয়েছে। তাহলে এবার আমরা এডুকেশনের ক্ষেত্রে কিছু রেমিডিয়াল ব্যাপারে ভাবতে শুরু করি। তাহলে পড়াশোনার ক্ষেত্রে যখন আমরা রেমিডিস করবো, আমরা তো প্রচুর রেমিডি ইউজ করতে হয়, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের কিছু করতে হবে, সেটা আমরা আজকে একটু পরে করব। তো এবার এই রেমিডিয়াল পারপাসে আমরা কিন্তু এতদিন পড়াশোনা করিনি, এবার আমাদের রেমিডি করতে হবে। তো রেমিডি করবার ক্ষেত্রে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন,
প্রত্যেকটা মানুষকে ভগবান একটা ব্যালেন্সড স্টেটে পাঠিয়েছেন, এবং তার কুণ্ডলিতে যখনই আমরা প্রতিকার দেব, যাই প্রতিকার হোক, তখনই কিন্তু সেই ব্যালেন্সটা নষ্ট হবে। আপনাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব সেই ব্যালেন্সকে নষ্ট না করে প্রতিকার দেওয়া। যদি কোনো কারণে ব্যালেন্স নষ্ট হয়, তাহলে সেই ব্যালেন্সকে আবার রিব্যালেন্স করবার জন্য সাপোর্টিভ রেমিডি এইটা দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে রেমিডির মধ্যে আমরা একটা শুনলাম রেমিডি, আর একটা বিষয় শুনলাম সেটা হচ্ছে সাপোর্টিভ রেমিডি, আরেকটা শব্দ আমরা শুনবো এখন, সেটা হচ্ছে রেমিডি বুস্টার। তাহলে তিনটে জিনিস শুনলাম। আজকের ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা করছেন না মিস করবেন, যদিও ইউটিউবে দেওয়া থাকবে। তাহলে প্রথম যে বিষয়টা আমরা শিখলাম সেটা হচ্ছে রেমিডি, দ্বিতীয় বিষয়টা আমরা শুনলাম সাপোর্ট, থার্ড আমরা শুনলাম বুস্টার। তো একটা এক্সাম্পল দিই। ধরুন উম, কর্কট রাশিতে মঙ্গল রয়েছে। এই কম্বিনেশন রয়েছে, থাকতেই পারে, রাহুটাকে একটু সরিয়ে দিই নাহলে ভুল হবে। তাহলে এই কম্বিনেশন আপনি দেখলেন, যোগ কারক গ্রহ মঙ্গল লগ্নে আছে, খুব খুশি হয়ে গেলেন। আপনি বুঝতে পারলেন যে মঙ্গলের একটা রেমেডি দেওয়া, এটা আমার কারণ। ভেরি গুড। এবার মঙ্গলের কি দিক? আপনাদের মধ্যে কেউ একটু বলুন। একই কাণ্ড। স্যার সেই কি? আরেকবার বলবেন কি বললেন? মঙ্গলের কি দিক? মঙ্গলের তত্ত্ব, মঙ্গলের অগ্নিদত্ত। অগ্নিতত্ত্ব। মঙ্গলের অগ্নিতত্ত্ব। তাহলে অগ্নিতত্ত্বের একটা গ্রহ জল তত্ত্বে বসে আছে। এবার যেই মুহূর্তে আমি অগ্নিতত্ত্বের এই গ্রহটাকে বুস্ট করব, যেই মুহূর্তে বুস্ট করব, খাবার দিন, কলা পড়াবো, রেড কোরাল পড়াতে পারি, বগলামুখী কবচ পড়াতে পারি, কপার পড়াতে পারি, যাই পড়াই না কেন, রুদ্রাক্ষ পড়াতে পারি, 3 মুখী রুদ্রাক্ষ, 14 মুখী রুদ্রাক্ষ দিয়ে মঙ্গলকে সাপোর্ট দেওয়া যেতে পারে। তাহলে সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে একে একটা লাল পলা পরানো হলো, তখনই কিন্তু এর অগ্নিতত্ত্বের কারণে জল তত্ত্বের ব্যালেন্সটা নষ্ট হলো। তাহলে জল তত্ত্বের ব্যালেন্সটাকে মেরামত করবার জন্য আমরা অ্যাটলিস্ট একটা মুক্তো কিংবা একটা মুনস্টোন ইত্যাদি কিছু একটা দিতে হবে। তাহলে এই যে মুনস্টোন বা মুক্তোটা দিলাম, এটা হচ্ছে রেমিডি সাপোর্ট, যাতে হচ্ছে গিয়ে আমার জল তত্ত্বটা বিঘ্নিত না হয়। এই মানুষটাকে মঙ্গলের রেমেডি দেওয়ার সাথে সাথে এর কর্মক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অল্প বিস্তর উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। তবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই মানুষটার যে সফটনেস, এই মানুষটার মধ্যে যে অন্য কিছুকে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা, সেগুলো নষ্ট হবে। কারণ ওর তো লগ্নটা ডিস্টার্ব হতে শুরু করলো। মঙ্গল তো লগ্নে বসে আছে, লগ্নের যে কোয়ালিটি, কর্কটের কোয়ালিটি, সেটা নষ্ট হতে শুরু করলো। তাহলে যেই মুহূর্তে মঙ্গলের কারণে লগ্নের কোয়ালিটি নষ্ট হতে শুরু করলো, তখন আমাদের অবশ্যই লগ্নটাকে একটু সাপোর্ট দিতে হবে। তাহলে এই যে চাঁদের জন্য পাওয়ার দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। তাহলে এখানে চন্দ্রের জন্য আমরা রেমেডি হিসেবে রুদ্রাক্ষ ইউজ করতে পারি। বেস্ট হচ্ছে রেমেডি পাথর ইউজ করা, কিন্তু দেখতে হবে যে আহ, কলাটাকে আমরা যে পরিমাণ দিয়েছি, মুক্তটা যেন তার থেকে অনেকটাই কম হয়। এইটা বুঝে আমাদেরকে দিতে হবে। মানুষটার ওজন বা মঙ্গলের সঙ্গে লগ্নের ডিফারেন্স, লগ্ন মঙ্গলের কি কনস্টিলেশনে আছে, সেগুলো সমস্তটাই দেখতে হবে। যেমন যদি আমরা দেখি মঙ্গল শনির নক্ষত্রে রয়েছে, তাহলে আমরা একটু স্টিল কালারের, একটু ডার্ক কালারের পার্লে যাব। যদি আমরা দেখি যে এই মঙ্গলটা অবস্থান করে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে, তাহলে আমরা বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলকে ব্যাকআপ দেওয়ার জন্য বা সাপোর্ট হিসেবে ইয়েলো বা গোল্ডেন পার্ল ইউজ করবার চেষ্টা করব। আবার যদি দেখি মঙ্গল বসে রয়েছে বুধের নক্ষত্রে, তখন আমরা ইদার একটু বুধের ঘেঁষে একটু হালকা ব্লুইশ বা হচ্ছে গিয়ে এমন পার্ল নেওয়ার চেষ্টা করব, যেটা গোল্ডেন পার্ল যদি নিই,
তার সঙ্গে হচ্ছে গিয়ে পান্না বা এই ধরনের কিছু খুব অল্প পরিমাণ রেমিডিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। পান্না বাদ দিয়ে দেবো। পান্না বাদ দিয়ে আমরা চারমুখী রুদ্রাক্ষ দিয়ে ব্যাপারটাকে ব্যালেন্স করবার চেষ্টা করব। এরপর হচ্ছে বুস্টার। তাহলে বুস্টার আর কন্ট্রোলার, এইটা আমাদেরকে বুঝতে হবে। কন্ট্রোলারকে মঙ্গলের তো পাওয়ার দিয়ে দিলাম, এবার মঙ্গলের তো নিতে নেবে কি দিয়ে? নেবে একটা আংটিতে, বা সোনার আংটি, রূপার আংটি, তামার আংটি, এতে নেবে। আমরা লোহার আংটিটা পরার জন্য প্রেসক্রাইব করবো না, কিন্তু সোনা, রূপা, তামা এই তিনটেকে আমরা নিতে পারি। তবে সোনা হচ্ছে বৃহস্পতির ধাতু, এটা আপনারা জানেন। তামা, এই ধাতুটা হচ্ছে মঙ্গলের ধাতু। তাহলে মঙ্গলকে বুস্ট করার জন্য আমরা তামাও ইউজ করতে পারি আংটি হিসেবে। তাহলে যখন তামা ইউজ করছি, সে অ্যাজ এ বুস্টার কাজ করছে। আর যখন সোনা ইউজ করছি, তখন সে অ্যাজ এ কন্ট্রোলার কাজ করছে। কারণ বৃহস্পতি, সে মঙ্গলের তেজকে কিছুটা কন্ট্রোল করে দেবে। এটা আমরা সবাই জানি যে বৃহস্পতি খুব স্বাভাবিকভাবেই মঙ্গলের তেজকে কন্ট্রোল করে দেবে। তাহলে বৃহস্পতির জন্য যখন আমরা ব্যবহার করব সোনা, সোনার আংটিতে যখন আমরা পড়াবো, তখন খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে এই মানুষটার বৃহস্পতির যে নেগেটিভিটি, সেটা কিছুটা কন্ট্রোল, সরি, মঙ্গলের যে নেগেটিভিটি, সেটা কন্ট্রোলড হবে। ঠিক একইভাবে যখন আমরা সিলভার বা রূপো দিয়ে পড়াবো, কোনো মঙ্গলের নেগেটিভিটি কন্ট্রোল হবে। তাহলে আংটিটাকে আমরা অ্যাজ এ কন্ট্রোলার এলিমেন্ট হিসেবে পড়াতে পারি। মঙ্গলের আংটি অনেক মানুষের ক্ষেত্রে ধারণাই আছে যে মঙ্গল তো তামা দিয়ে পড়াতে হয়। তাহলে ধারণাটা কতটা ভুল, এবং আমরা যে ডিসকাশনটা এই মুহূর্তে করলাম এটা কতটা লজিক্যাল, সেটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে যদি আমরা মনে করি যে এই মানুষটার মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে, বা মঙ্গলকে পাওয়ার দেওয়ার সঙ্গে আমি বৃহস্পতিকে পাওয়ার দিতে চাই, আর তার সঙ্গে জল তত্ত্বটাকেও ডিস্টার্ব করতে চাই না, তাহলে আমরা একে কলার সঙ্গে একটা গোল্ডেন মুক্তো পরাবো। আর তার সঙ্গে ইদার রূপ আমরা ব্যবহার করবো সোনা। আর যদি আমরা মনে করি যে মঙ্গলটাকে বুস্ট করা দরকার, মঙ্গলটাকে আরো খালি ম্যাডাম কথা হচ্ছে। আর যদি আমরা মনে করি যে মঙ্গলটাকে আরো বুস্ট করা দরকার, মঙ্গলটা আরো পাওয়ারফুল হলে বেটার, তাহলে তখন আমরা কি করব? তখন আমরা তামার আংটিতে করবো। এবার হচ্ছে আমাদের কিছু বুস্টার রেমেডি। তাহলে আমরা সাপোর্ট রেমেডি করলাম, এবার হচ্ছে বুস্টার। বুস্টারটা কি জিনিস? এই যে মঙ্গলটা কাজ করবে, এর সঙ্গে আমরা একটুখানি অ্যাড করে দেবো কি, তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ কি করবে? তিনমুখী রুদ্রাক্ষ এই যে পলা, এর যে এফেক্টিভনেস, মঙ্গলের যেটা কারণ, মঙ্গল যে উদ্দামতা বাড়াবে, জীবনের লাইফ এনার্জি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, সেই লাইফ এনার্জিটাকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তিনমুখী রুদ্রাক্ষটা অ্যাজ এ বুস্টার কাজ করবে। এই সঙ্গে বুস্টার হিসেবে আমরা বগলামুখী কবচ ইউজ করতে পারি, বুস্টার হিসেবে আমরা তামা ইউজ করতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের বুস্ট করবে, যে রেমেডির কাজটাকে একটু ত্বরান্বিত করতে সাহায্য করবে। এবার রেমেডির এই জায়গাটা বোঝা গেল। তাহলে এই যে মানুষটা, যার শিক্ষা নিয়ে আমরা ডিসকাশন করছি, এদের এডুকেশনের ক্ষেত্রে যখন আমরা রেমেডি দিতে চাইবো, তাহলে এডুকেশনের ক্ষেত্রে রেমেডি দেওয়াতে আমরা দুটো জায়গাতে কনসেন্ট্রেট করব। মেইনলি আমরা বুধ, বৃহস্পতি, চন্দ্র, এডুকেশনের ক্ষেত্রে এই তিনজন হচ্ছে মেইন রেমেডিয়াল সাপোর্ট হিসেবে কাজ করবে। বুধ, বৃহস্পতি, চন্দ্র। তাই পড়াশোনার ক্ষেত্রে নর্মাল ওয়েতে যখনই আমরা রেমেডি দেব, তাহলে চেষ্টা করব বুধ, বৃহস্পতি বা চন্দ্র, এদের মধ্যে কোনো একটাকে প্রাইমারি রেমেডি দেওয়া। প্রাইমারি রেমেডি হওয়ার একটা কঠিন শব্দ চলে এলো। তাহলে প্রাইমারি রেমেডির মানেটা কি? যেটা হচ্ছে মুখ্য রেমেডি। এরকম ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে, ধরুন আমরা, একটা মানুষের লগ্ন হচ্ছে সিংহ, তাহলে তাকে এডুকেশন পারপাসে যখন আমরা রেমেডি করতে যাব, তখন বুধ, বৃহস্পতি, শুক্রের মধ্যে অবশ্যই আমরা প্রথমে বৃহস্পতির রেমেডি করব, কারণ তিনি হচ্ছেন পঞ্চমপতি। তাহলে বৃহস্পতিটা হচ্ছে গিয়ে প্রাইমারি রেমেডি।
যদি দেখা যায় চন্দ্রের রেমেডি করতে হচ্ছে, তাহলে চন্দ্রের রেমেডিটা সেকেন্ডারি রেমেডিতে যাবে। কারণ চন্দ্র দ্বাদশপতি, সিংহ লগ্নের ক্ষেত্রে 12 নম্বর ঘরের মালিক। তাহলে চন্দ্রকে রেমেডি দরকার হলে অবশ্যই দিতে হবে। কনসেন্ট্রেশনে গন্ডগোল হচ্ছে, বারবার খাচ্ছে আর পেট খারাপ করছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমাকে চন্দ্রের রেমেডি দিতে হবে। অবশ্যই আমি দেবো, খুশি খুশি মনে দেবো, তাতে কোনো সংশয় নেই। কিন্তু সেটা কখনোই আমার প্রাইমারি রেমেডি হবে না। তাহলে যদি বুধ, বৃহস্পতি, চন্দ্র এই তিনটেকেই রেমেডি করতে হয়, তাহলে প্রথম আমি বৃহস্পতির রেমেডি করবো। যদিও বৃহস্পতি এখানে অষ্টমপতি, কিন্তু পজিশনটা আমরা দেখে নেব। এবং সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে শুভ গ্রহ হিসেবেই ট্রিট করা হয়। তাহলে পজিশনটা দেখে নেবো, বৃহস্পতি কোথায় আছে। দুরকম পজিশন, একটা সাধারণ আর একটা নাক্ষত্রিক। দেখে নেওয়ার পরে আমরা বৃহস্পতির রেমেডি করব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ডারি রেমেডি হিসেবে চন্দ্র বা বুধের রেমেডি সেটা করবার চেষ্টা করব। তাহলে এই জায়গাটা পরিষ্কার বোঝা গেল, আশা করি বোঝা গেল। আর বোঝা না গেলে আমি আবার বোঝাবো। ঠিক আছে স্যার, বুঝেছি। তাহলে যাদের ক্ষেত্রে আমরা দেখব যে লগ্ন সাপেক্ষে আহ চন্দ্র শুভ গ্রহ, বা চন্দ্র খুব এফেক্টিভ গ্রহ, যেমন মিনের ক্ষেত্রে চন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, চন্দ্রের আমরা রেমেডি করতে পারবো মিনের ক্ষেত্রে। আবার বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ, এদের ক্ষেত্রে আমরা বুধের রেমেডি করবার চেষ্টা করব। এদিকে মেষ, কর্কট, সিংহ, তারপরে ধনু, বৃশ্চিক, এদের ক্ষেত্রে আমরা বৃহস্পতিকে প্রাইমারি রেমেডি হিসেবে ইউজ করতে পারবো। কিন্তু মূলত এডুকেশন পারপাসে আমরা যাদেরকে রেমিডিয়াল সাপোর্ট হিসেবে নেব, তারা হচ্ছে বুধ, বৃহস্পতি এবং চন্দ্র। তাহলে মোটামুটি এডুকেশনের ক্ষেত্রে আমরা কিভাবে রেমেডি করব, এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার এইখানে কারোর যদি ছোটখাটো প্রশ্ন থাকে, তাহলে আমাকে একটুখানি বলুন, যদি বুঝতে অসুবিধা হয়। কারণ এবার কিন্তু আমরা একদম প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজির ভেতরে ঢুকছি, যেটা প্রফেশনাল প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজি, সেখানে আমরা ঢুকছি। স্যার, বলছি স্টোন গুলো কোন হাতে পরতে হয় ওটা একটু বললে ভালো হতো। মানে ছেলেদের জন্য অন্য হাত, মেয়েদের জন্য অন্য হাত, এমনি কি কোনো ব্যাপার আছে? আমরা একটু এডুকেশনের মধ্যে থাকি এখন, পড়াশোনা বা ইয়ে। জেনারেলি রেমেডির ক্ষেত্রে আমরা যে কোনো হাতই ব্যবহার করতে পারি, কোনো হাতে ব্যবহার করলেই কোনো রকম সমস্যা কিছু হয় না। বাহুতে বেশ বেশি কাজ হয়, কণ্ঠেও খুব ভালো কাজ হয়, মানে গলায় পড়লে, নকেট টকেট করে যদি কেউ গলায় রেমেডি পড়ে, সেটাও খুব ভালোই কাজ হয়, কোনো অসুবিধা হয়নি। আর যদি হচ্ছে গিয়ে ছেলেদের ক্ষেত্রে ডান হাতে হচ্ছে না, বাম হাতে, বা হাতে হচ্ছে না, ডান হাতে, এগুলো করা যাবে। আর বৃহস্পতির একটা আংটি আমি পড়ি। আমি রেমেডির নিজের উপরে প্রচুর এক্সপেরিমেন্ট করেছি, প্রচুর বিভিন্ন ধরনের রেমেডি ধারণ করে টরে দেখেছি। তো ডান হাত বা হাতে খুব একটা সমস্যা কিছু হয় না। কিন্তু যদি কারোর ক্ষেত্রে প্রেজুডিস থাকে যে আমি মেয়ে, আমি কেন বা হাতে পড়বো না, আমি বা হাতে পড়তে হবে আমাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে কিছু বলবো না, বলে হ্যাঁ তোমার বা হাতে পড়াটাই উচিত। তর্ক বিতর্ক আমি বিশেষ পছন্দ করি না, যদি সলিড যুক্তি আমার কাছে না থাকে। তো যেমন কালকে একজন ভদ্রমহিলা এসেছিলেন, তিনি জ্যোতিষটা আমার থেকে ভালোই বোঝেন। তিনি কোনো একটি স্কুলে আর্টস পড়াতেন, এবং জ্যোতিষটা তিনি আমার থেকে ভালোই বোঝেন। আমি তাকে বললাম যে গণটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় বিবাহ বিচারের ক্ষেত্রে। তো উনি আর কি বললেন যে গণটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই এরকম একটা ব্যাপার। তো আমি আর তাকে কিছু বললাম না, আমি বললাম, ঠিকই আছে, আপনি যেটা বলছেন আমি তো আর কি বলবো। আহ তো এরকম আর কি। তারপর উনি এসে বললেন, আপনি হাতে কুণ্ডলি করবেন না? হয়তো হাতে কুণ্ডলি চাইছিলাম, তাই বললাম হ্যাঁ, হাতে কুণ্ডলি করবো না। তো আমার কাছে একটা হাতে কুণ্ডলির এক্সাম্পল ছিল, তারা হাতে কুণ্ডলি, তাকে আমি দেখালাম, আপনাদেরকেও দেখাচ্ছি। তো দেখিয়ে বললাম, আমি তো হাতে কুণ্ডলি করলে একটু বেশি টাকা নিই। তো এই দেখুন, এটা একটা কুণ্ডলি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। তো সবসময় থাকে না,
তো কালকে ছিল, মানে আজকেও আছে। তা আমি তাকে বললাম হাতে কুণ্ডলি তো আমি করি, কিন্তু হাতে কুণ্ডলিটা লিখতে গেলে আমার যে দক্ষিণাটা একটু বেশি পড়বে। তখন বলছে কত? তারা মাত্র 15,000 টাকা। তাতে খুবই দুঃখ পেয়ে গেল। তো বিশাল বড় কুণ্ডলী। তো তো এবার তারপরে বলুন, এইটা কি মানে কম্পিউটারাইজড কুণ্ডলী, এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য নয় মানে? আপনি যা কাজকর্ম করছেন আপনার জীবনে বেঁচে থাকা, সেটাই তো কম্পিউটার ডিপেন্ডেন্ট। আপনি কেন কম্পিউটারের কুণ্ডলীটাকে ভরসা করবেন না? যে না হাতে করলে ভালো হয় না, হাতে করলে জঘন্য হয়। তো এই সমস্ত বলা টলার পরে তারপরে আমি বললাম আমি যতগুলো কুণ্ডলী বিচারের ক্ষেত্রে রাখবো, যিনি হাতে কুণ্ডলী করবেন তিনি একটা কুণ্ডলীর বেশি করতে পারবেন না। কারণ তিনি তো পঞ্জিকা থেকে তুলবেন। যারা হাতে কুণ্ডলী করবেন তারা তো এফিমেরিস দেখে করবেন না। এফিমেরিস দেখে কুণ্ডলী করলে করাটা অথেন্টিক, কিন্তু তিনি ওই ক্যালকুলেশন এফিমেরিস দেখে 5 মিনিটে করতে পারবেন, তার একটু সময় লাগবে। তা সেইখানে আমি যদি কম্পিউটার ইউজ করি, তাহলে আমার কাছে ভালো সফটওয়্যার আছে, তাহলে সেটা তো অনেক বেশি বেটার হবে, অনেক বেশি অথেন্টিক হবে। তারপরে অনেক কিছু জানার পরে ওর বিশ্বাসের প্রচুর অভাব টভাব ছিল। তো বিশ্বাসের অভাবে আর কি করা যাবে, আমি তাকে লাস্টে আর কি বললাম, তো দেখুন জ্যোতিষ ব্যাপারটা আমি একটু বেশিই বুঝি, আশেপাশের অন্যদের থেকে আমি একটু বেশিই বুঝি। আর এই বিষয়ে যতটা পড়াশুনো করেছি, প্রমাণিত পড়াশুনো, সেটা আপনার আশেপাশের জ্যোতিষীরা দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। আর যে সমস্ত জ্যোতিষীদের আপনি নাম বলছেন, তারা সকালবেলা আমাকে প্রণাম করে জল খায়। তো আর তারপর আমি এটা বললাম আপনার যদি ভরসা না হয় আপনি এটা ফোন করুন আপনার অ্যাস্ট্রোলজারকে, বলে আমার নামটা বলুন, দেখবেন এক্ষুনি প্রণাম করে জল খেয়ে নেবেন। তো তারপরে হচ্ছে গিয়ে উনি আর কি বলবেন, তা মন টন খারাপ করে চলে গেলেন, এই আর কি। তো সুতরাং এরকম টাইপের কিছু মানুষ আসবে, লিমিট পর্যন্ত তাদের সঙ্গে কোন রকম তর্ক বিতর্ক করবেন না। ওনারা যদি বলে যে ডান হাতের রেমেডি, ডান হাতের রেমেডি ঠিক আছে চলো করো, তুমি যজমান তুমি যেমন বলবে আমি তোমাকে তাই বলবো। বাট বেসিক্যালি যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে ডান হাত বা হাতে বিরাট কিছু সমস্যা হয় না। কারণ আমি নিজেই বা হাতে প্রচুর দিন রেমেডি ইউজ করেছি এবং রেজাল্ট পেয়েছি, ভালো রেজাল্ট। ডান হাতে রেমেডি ইউজ করে সেখানে যা রেজাল্ট পেয়েছি তার থেকে বা হাতে কোনো অংশে পাইনি। তাহলে সুতরাং বা হাতে রেমেডি অবশ্যই পড়া যেতে পারে, তাতে কোনো সংশয় নেই। আহ গলায় খুব ভালো কাজ হয়, কিন্তু গলার রেমেডিটা সেটার সঙ্গে অ্যাটাচমেন্ট ভালো হতে হবে। রেমেডির সঙ্গে যদি ওই গ্রহের দেবতার বীজ মন্ত্র পাঠ করা যায় বা স্তোত্র পাঠ করা যায়, ভীষণ ভালো কাজ হবে, ভীষণ মানে ভীষণ এক্সট্রিম ভালো কাজ হবে। এই ব্যাপারগুলো একটুখানি মাথায় রাখবেন, রেখে প্রেডিক্ট করবেন। আচ্ছা, তারপরে আর কোনো প্রশ্ন? স্যার, অনেকে ওই জল তত্ত্বে মঙ্গল থাকলে ওই শ্বেত যে পলাটা আছে ওটা রেফার করে। এই বিষয়টা কি একটু জানতে চাই, এটা কি এই মানে বিষয়টা সত্যি একদম না ভুল। এই বিষয়টা হচ্ছে কি একদম ঠিকঠাক বিষয় না। আমার কিসের প্রয়োজন, কেন আমি স্টোনটা ইউজ করছি? এই শ্বেত পলা এটা হচ্ছে একটা কম্বিনেশন স্টোন। মোটামুটি এরা, এটা শুক্র চন্দ্র মঙ্গল এই কম্বিনেশনের উপর কাজ করে। শুক্র চন্দ্র, চন্দ্র আর মঙ্গল। এবার কলার যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা মুক্তোরও কম্পোনেন্ট। মানে এই ক্যালসিয়াম কার্বনেট এই ব্যাপারটা, এই যে সাদা কলা, এটা চন্দ্র শুক্র আর মঙ্গলের জন্য কাজ করে। তাহলে যদি আমি এই চার্টে এটাকে বুস্ট করতে চাই চাকরি বাকরির জন্য, এডুকেশনের জন্য, তাহলে হোয়াইট কোরাল আমার পক্ষে খুব একটা মানে খুব একটা এফেক্টিভ হবে না। যদি আমার ক্ষেত্রে হোয়াইট কোরাল আমি শুক্রকে নিয়ে ব্যাপারটা করতে চাই, তাহলে হচ্ছে কি আমাকে হোয়াইট কোরাল দিতে হবে বড় সাইজের। কিন্তু হোয়াইট কোরাল কার্যকারিতার দিক থেকে খুব একটা এফেক্টিভ স্টোন নয়। তাহলে আমাকে এর সঙ্গে তীব্র বুস্টার ইউজ করতে হবে। যে আমি এখানে বগলামুখী কবচ ইউজ করলাম, তার সঙ্গে হচ্ছে গিয়ে হোয়াইট কোরাল ইউজ করলাম, আর তার সঙ্গে আমরা তিনমুখী রুদ্রাক্ষ ইউজ করলাম। এটা করা যেতে পারে। স্যার একটা প্রশ্ন করবো। হ্যাঁ নিশ্চয়ই। বলছো স্যার বৃশ্চিক রাশির অধিপতি তো স্যার মঙ্গল, তো সেক্ষেত্রে স্যার বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল বসে থাকে কি রেমেডি দেওয়া যাবে তাকে, মানে প্রবাল কি রেফার করা যাবে?
আমরা কেন রেমেডি দেবো সেটা একটু বুঝে নিতে হবে, যে কি পারপাসে আমি রেমেডি দিতে চাইছি। যদি আমি দেখি যে শরীর স্বাস্থ্যের জন্য রেমেডি দেবো, তাহলে অবশ্যই প্রবাল দিতে হবে। ধর আমি দেখলাম লোকটার কি হয়েছে, দেখি লোকটার নার্ভের প্রবলেম হচ্ছে, তাহলে নার্ভের প্রবলেমের জন্য জেনারেলি আমরা বুধের রেমেডি ইউজ করি, মানে পান না। তাহলে বুধের রেমেডি দেবো, কিন্তু লোকটাকে শক্ত করব না, সেটা তো ঠিক নয়। তাহলে পান্না এবং কলা এই দুটোকে আমরা হচ্ছে গিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার আমি যদি দেখি মঙ্গলটা ভীষণ ভালো আছে, প্রয়োজন নেই দেওয়ার, মঙ্গলের নক্ষত্র অধিপতি পঞ্চমে রয়েছে, এরকম ব্যাপার স্যাপার রয়েছে, তাহলে না মঙ্গলের রেমেডি দেবো না, ডিরেক্ট বুধের রেমেডি দিয়ে দেবো। এটা অবস্থা সাপেক্ষে আমাকে রেমেডি করতে হবে। কারোর কোনো প্রশ্ন? তাহলে আমরা একটু অন্যদিকে যাব আবার। তাই লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ যে আছে বা খারাপ অবস্থানে যে আছে, তাকে অনেক সময় বলে যে উল্টো হাতে পড়ার জন্য, মানে ছেলে হলে বাঁ হাতে আর মেয়ে হলে ডান হাতে, এরকম কি কোনো ব্যাপার আছে? যদিও আগের এত উত্তরটা আপনি দিয়েছেন, তো উচ্চ তাও বললাম। পর্যায়ের জ্ঞান আমার কাছে নেই। পরের আরে কোশ্চেন। পরের আর কোনো প্রশ্ন? বলছি স্যার, আমার একটা কোশ্চেন আছে। বলছি স্যার, যদি পলা না দিয়ে শুধু যদি বগলামুখী মায়ের কবচ দেওয়া হয়, তাতে কি সেম কাজই হবে? না। এবার এই জায়গার এটা খুব ভালো কোশ্চেন, যে কখন আমরা পাথরের দিকে যাব, কখন আমরা কবচের দিকে যাব, আর কখন আমরা হচ্ছে গিয়ে রুদ্রাক্ষের দিকে যাব। প্রথম কথা হচ্ছে, আহ, ধরুন কোনো একটা টপিকে আমাকে অ্যাগ্রেসিভ রেমেডি দিতে হয়, তাহলে অ্যাগ্রেসিভ রেমেডি হচ্ছে গিয়ে আমাদের পাথর, যেখানে আমাদের পাথরের কোনো, পাথরের ক্ষেত্রে কিন্তু সাইড এফেক্টস রয়েছে। কবচের ক্ষেত্রে জেনারেলি কোনো রকম সাইড এফেক্টস নেই, মানে কোনো রকম কোনো সমস্যা, কোনো বাধা বিপত্তি প্রতিবন্ধকতা, এগুলো কবচের ক্ষেত্রে বিশেষ একটা নেই। তাহলে যেখানে হচ্ছে কি আমরা তুষ্ট করতে চাইছি কোনো গ্রহকে, কোনো গ্রহকে শুধুমাত্র তুষ্ট করব, তার অ্যাক্টিভিটি বাড়াবো না, কিন্তু তাকে আমরা তুষ্ট করব, মানে গ্রহ পূজা টাইপের, সেই টাইপের ক্ষেত্রগুলোতে আমরা ব্যবহার করব কবচ। যেখানে আমরা গ্রহটাকে দিয়ে গ্রহটার রেজাল্ট বাড়াতে চাইছি, গ্রহটার ফল বাড়াতে চাইছি, সেই জায়গাটাতে আমরা ব্যবহার করব স্টোন। আর এই ব্যালেন্স করবার জন্য মোটামুটি কোনো একটা গ্রহকে রেমেডি দিয়েছি তাকে বুস্ট করবার জন্য, কিংবা তাকে স্পিরিচুয়ালি পাওয়ার আপ করবার জন্য আমরা ব্যবহার করবো রুদ্রাক্ষ। যেমন একটা এক্সাম্পল দিই, প্রত্যেকটা পাথরের যেমন কোয়ালিটি রয়েছে, উনি প্রত্যেকটা রুদ্রাক্ষের কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি রয়েছে। যেমন সাতমুখী রুদ্রাক্ষ হচ্ছে শনির জন্য ব্যবহার করা হয়, সবাই জানেন। বাট সাতমুখী রুদ্রাক্ষ ম্যারিড লাইফ, কনজুগাল লাইফের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে। আজব ব্যাপার, শনির রুদ্রাক্ষ কাজ করছে কনজুগাল লাইফের ক্ষেত্রে। ছমুখী রুদ্রাক্ষ শুক্রের জন্য, কিন্তু পেইন রিলিভার হিসেবে ভীষণ ভালো কাজ করে। আচ্ছা, আর্থারাইটিসের রোগী, তাদেরকে ছমুখী রুদ্রাক্ষ দিয়ে আপনি দেখবেন ব্যথা দ্রুত কমবে, মানে ব্যথার যে মানে টিপিক্যাল পেইন, সেখান থেকে তারা মুক্ত হবে। হুম। তো এই রেমিডিস গুলো, এই সাবজেক্টটা তো স্পিরিচুয়াল সাবজেক্ট। আমি আজকে ভেবেছিলাম যে আজকে উপনিষদের একটা শ্লোক দিয়ে আজকে ক্লাসটা শুরু করব, কিন্তু আহ কেন যেন ভুলে গেলাম। আমি ঠিক করেছিলাম ভুলবো না, বাট ভুলে গেলাম। আজব কেস। এনিওয়ে, পরের দিন থেকে আমি চেষ্টা করব যে কোনো একটা গীতা কিংবা উপনিষদ রিলেটেড কোনো একটা শ্লোক আমিও শিখবো, আপনারাও শিখবেন, সেরকম একটা দিয়ে শুরু করবার। তো স্পিরিচুয়াল রেমেডি, এই রেমিডিস গুলো, এগুলো হচ্ছে আধ্যাত্মিক রেমেডি। আপনি কখনোই ভাববেন না যে এই ক্যালসিয়াম কার্বোনেট সেটা আপনার উপরে বিরাট কাজ করছে, তাহলে আপনি খানিকটা ওই ক্যালসিয়াম কার্বোনেট মানে চুন জাতীয় জিনিস, সেই চুন খানিকটা এনে গলায় বেঁধে নিলেই কাজ হতো না। এখানে বেশ কিছু স্পেসিফিক কেমিক্যাল ফরমেশন রয়েছে, এবং যার মধ্যে কিছু এনার্জি, এই এনার্জিটা কি এনার্জি কেউ জানে না, সেই এনার্জি স্পিরিচুয়ালি বাউন্ড হয়েছে। এই জ্যোতিষ শাস্ত্র, এটা কিন্তু বিজ্ঞান নয়, বিজ্ঞানের মাধ্যমে আপনি এর ব্যাখ্যা পাবেন না। এখানে কিছু অদ্ভুত আধ্যাত্মিক বিষয় রয়েছে যার ব্যাখ্যা বিজ্ঞান করতে পারবে না।
ব্যাখ্যা করতে পারলেও সেই ব্যাখ্যার বিজ্ঞান আমাদের কাছে নেই। বিজ্ঞান উন্নত হয়েছে, এটাকে বেশ খানিকটা অযৌক্তিক বলা যেতে পারে, তো সত্যিই বলা যেতে পারে, তাতে কোনো সংশয় নেই। কিন্তু এর যে লজিক লজিক আছে, দার্শনিকত্ব আছে, কিন্তু আলটিমেটলি এটার মধ্যে সাইন্টিফিক ব্যাপারটাই কম। তাই পাথর কিভাবে কাজ করে, বা রেড কোরাল কিভাবে কাজ করে, বা পোখরাজ কিভাবে কাজ করে, এটাই কিন্তু আমরা সেই ওয়েতে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে সুতরাং যেভাবে আপনি হচ্ছে গিয়ে ভাবছেন, বা যেভাবে আর কি কাজটা এগোচ্ছে, বা যেভাবে ঘটনাটা ঘটছে, সেগুলো আপনাদেরকে বুঝে প্রেডিক্ট করতে হবে, এবং সেই অনুযায়ী রেমেডি ইউজ করতে হবে। তাহলে মোটামুটি আহ এই দিকের প্রশ্নগুলো মিটলো। আর কারোর কোনো রেমেডি ওরিয়েন্টেড বা এডুকেশন ওরিয়েন্টেড প্রশ্ন থাকলে বলুন, তাহলে আমরা দু একটা এক্সাম্পল চার্টে যাব। স্যার বলছি, রুদ্রাক্ষ কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে? কারণ দেখা যায় অনেকে মানে কারোর রেফারেন্স ছাড়াই রুদ্রাক্ষ পড়ে, বিশেষ করে পাঁচমুখী সাতমুখী। আহ আমি পার্সোনালি কিছু রুদ্রাক্ষের নেগেটিভ এফেক্ট দেখিনি। মানে আমার দেখা রুদ্রাক্ষের নেগেটিভ এফেক্ট আমি পাইনি। বলছি রুদ্রাক্ষের স্যার চরম রেজাল্ট, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা থেকে রুদ্রাক্ষ চেঞ্জ করে নিয়ে চলে এসছে, এটা আমি দেখেছি, কিন্তু কোনো নেগেটিভ এফেক্ট আমি দেখতে পাই। বলছি স্যার স্যার রুদ্রাক্ষ পড়ার তো অনেক নিয়ম আছে, তো কেউ যদি মানে রুদ্রাক্ষ পড়লো সেই নিয়মগুলো যদি না মানে, তো তার ক্ষেত্রে কি রুদ্রাক্ষটা সঠিকভাবে কাজ করবে? তো আমি একটা ব্যাপারটাকে একটু সিম্পলি বলি। আহ আমরা যখন চলাফেরা করি, তখন আমরা কটা গ্রহের ইম্প্যাক্টকে নিয়ে চলি, আমরা ক্যারি করি। আমরা যখন চলাফেরা করি বা আমরা যখন থাকি, আমাদের শরীর এবং মনে প্রচুর পাপকে আমরা ধারণ করি, শরীরেও ধারণ করি, মল মূত্র, আহ কফ ইত্যাদি প্রচুর বিষয়কে আমরা ধরি। তিনটে তত্ত্ব, ত্রিদোষ তত্ত্বকে আমরা রাখি, আমরা নটা গ্রহের প্রভাব, ষড়রিপুর প্রভাব সবকিছুকেই রাখি। তাহলে আমাদের বাহ্যিক বিষয়টা যতটা শুদ্ধ বা অশুদ্ধ, আমাদের অন্তর সেটাও কিন্তু দৈহিক বা মানসিক, সেটাও শুদ্ধ বা অশুদ্ধ। একটা রুদ্রাক্ষকে যখন আমরা ব্যবহার করব, তখন আমরা চেষ্টা করব অন্তঃকরণকে শুদ্ধ করা। বাহ্যিক দিক থেকে কথা নয়, বাহ্যিক দিক থেকে আমরা যে রুদ্রাক্ষ বা যে বিষয়টাকেই আমরা ধারণ করি না কেন, সেইটাকে যতটা সম্ভব যত্ন আমরা করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে মন, শরীর এটাকে শুদ্ধ রাখবার চেষ্টা অবশ্যই করব। কিন্তু যদি সেই নিয়ম ফলো করতে না পারি, তাহলে মহাভারত অশুদ্ধ হবে, হয় না। যেমন আমরা আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন মাথা, ব্রেন, চোখ, লিভার, কিডনি, পাকস্থলী, হার্ট, লাংস, এগুলো ক্যারি করবার সময় শুদ্ধতা বা অশুদ্ধতা অবলম্বন করি না। প্রচুর মদ্যপান করলে যেমন আমার লিভার নষ্ট হতে পারে, কিডনিস ড্যামেজ হতে পারে, ঠিক তেমন ভাবেই সংযত আচরণ করলে আমার রুদ্রাক্ষ ড্যামেজ হতে পারে। তাই যে বাহ্যিক নিয়ম নয়, যে নিয়ম আমার শরীর এবং মনের জন্য পুষ্টি সাধক, সেই নিয়মগুলো আমি ফলো করব। আর বাকি হচ্ছে গিয়ে এই করা যাবে না, ওই করা যাবে না, সেই করা যাবে না, এগুলোকে আমরা একটু গুছিয়ে সাইডে রাখবো। আমাদের স্পিরিচুয়ালিজমটাকে একটু সিম্পলিফাই করে ভাবতে হবে। আহ জটিল ব্যাপার, জটিল বিষয়, সেগুলো থেকে বেরিয়ে আমাদের একটু সহজ জায়গাতে আসতে হবে। স্যার হ্যাঁ, স্যার মেষ লগ্ন বা বিষ লগ্ন, এই শুক্র আর মঙ্গল ওরা কি অশুভ ধরা হবে স্যার? বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে প্রবল মারক, বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ নয়, লগ্নপতি সে কখনোই অশুভ নয়। আগের দিন সম্ভবত আমি একটা ওয়ার্ড আপনাদেরকে ইউজ করেছি, প্রত্যেকটা ঘর তার যেমন শুভত্ব আছে, প্রত্যেকটা ঘরের অশুভত্ব আছে। 8 নম্বর ঘর, সেখানে যেমন আপনি অশুভত্ব পাবেন, দুস্থান শুভত্ব পাবেন, ঠিক 8 নম্বর ঘরেও প্রচুর শুভত্ব পাবেন। প্রত্যেকটা ঘর আমাদের জন্য নেসেসারি, প্রয়োজনীয়, জরুরি।
তাই প্রত্যেকটা ঘরকে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। বুঝতে পারলাম? তাহলে স্যার আমরা মেষ লগ্নে স্যার মঙ্গলকে শুভই ধরবো। মেষ লগ্নে মঙ্গল শুভ গ্রহ, স্যার লগ্নপতি, বাংলাদেশ সে স্যার তো শুভই হবে। বাংলাদেশের ক্ষেত্রে স্যার বিতর্কের সৃষ্টি স্যার, ওরা বাংলাদেশের অধিকাংশ জ্যোতিষীরা এটা অশুভ ধরে স্যার, ওদের সাথে বিতর্কের তো জড়াই পারবো না। আর জ্যোতিষ বিতর্কের সাবজেক্ট নয়। আপনি জ্যোতিষকে বিতর্ক দিকেই যাবেন না, কখন কেন যাবেন বিতর্কে? আপনার ওরা সম্পূর্ণভাবে দুনিয়া হচ্ছে অশুভ ধরে স্যার মেষ বিতর্কের লগ্নে। সাবজেক্ট নয়। মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং লগ্নপতি মঙ্গল সে কোনোদিন অশুভ হতে পারে? তোমাদের সেটাই তো পরেশর স্যার। বলেছেন লগ্নপতি সবসময় শুভ। কোন পতি তিনি? কেন্দ্রপতি গ্রহ পাপ গ্রহ হলে শুভ ফল দেয়। শ্লোক আছে পরাশরীয় ঘোড়ায়, এখন আমি উঠতে পারছি না, না হলে খুলে দেখিয়ে দিতাম। তো কেন্দ্রপতি গ্রহ অশুভ হলে শুভ ফল দেয়। তাহলে মঙ্গল যদি আমার কেন্দ্রপতি হয়, লগ্নপতি 1, 4, 7, 10-এর অধিপতি, তাহলে সে তো শুভ ফল দেবে, কারণ মঙ্গল স্বাভাবিক অশুভ গ্রহ। দ্বিতীয় হচ্ছে মঙ্গল কোনপতি, বলা আছে কোনপতি সবসময় শুভ। তো এই সমস্ত তর্ক বিতর্কে যাবেন না, কি দরকার আছে তর্কে যাওয়ার? এবার এই তর্কের ব্যাপারে একটা ছোট্ট কথা বলে আমরা চলে আসবো, আমাদের সময় নষ্ট করার উপায় নেই, সময় খুব দামি। বেশ কিছু মানুষের একটা টেন্ডেন্সি আছে তর্ক করা। এবার তর্ক করে তার আপনার সমকক্ষ হওয়ার একটা চিন্তা দেখতে পাওয়া যাবে। কারণ রাজায় রাজায় যুদ্ধ করে, কথাটা কি, রাজায় রাজায় যুদ্ধ করে। তার মানে রাজার সঙ্গে যে যুদ্ধ করে বা রাজার সঙ্গে যে যুদ্ধ করার ক্ষমতা স্পর্ধা রাখে, সেও কিন্তু রাজতুল্য। রাজার সঙ্গে তো হাবিজাবি লোক যুদ্ধ করতে আসবে না। তাহলে না স্যার। আপনার সঙ্গে যুদ্ধ করে আপনার স্ট্যান্ডার্ডে উঠবার চেষ্টা, এটা বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কারণ সে আপনার লেভেলে উঠতে চায়। এদের সঙ্গে ঝগড়া করবেন না, এদেরকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে আপনি আপনার জায়গা থেকে সরে আসবেন, কারণ এদের সঙ্গে বিতর্কে গেলে আপনার জায়গা নষ্ট হবে। আমাকে নিয়ে প্রচুরবার ফেসবুক ইউটিউবে প্রচুর লেখালেখি হয়েছে। লেখালেখিটা কেন হচ্ছে? লেখালেখি হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই মানুষগুলো আবার সমালোচনা করে নিজেকে উপরে তুলতে চায়, যে আমি দেখো ওর সমালোচনা করতে পারছি, করতে চাইছি, তো আমিও ওর সমতুল্য। তো সেই সমস্ত মানুষদের সমালোচনায় আমরা ভাববো কেন? আমরা যদি নিজেদের কাজে নিজেদের ক্ষেত্রে ঠিক হই, তাহলে ওদেরকে ইগনোর করতে হবে। আর কখনো কখনো কি হবে, এই সমালোচনাগুলো মাত্রা ছাড়িয়ে যাবে। তখন কি করতে হবে? তখন এদেরকে প্যাকেট করে কবরস্থ করতে হবে, মানে একদম পুঁতে দিতে হবে। তো যখন হচ্ছে গিয়ে এই জায়গাটা লেভেলটা একটা লেভেলকে অতিক্রম করবে, তখন হচ্ছে গিয়ে এমন ভাবে অ্যাটাকটা করতে হবে যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মানে অস্তিত্বহীন হয়ে যাবে। তো এই অ্যাটাকটাও আমরা বহুবার করেছি, এবং সেরকম অ্যাটাকে পরাজিত, দুঃখিত, লাঞ্ছিত, ক্লিষ্ট হয়েছেন এমন মানুষের সংখ্যা বিশেষ কম নয়। আমার সঙ্গে যারা দীর্ঘদিন যুক্ত হয়ে রয়েছেন তারা জানেন যে যখন ঋষিবাণী কাউকে অ্যাটাক করে তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না, খুবই কম, এটার ইনসিডেন্সটা খুবই কম। ঋষিবাণী আহত হয় বেশি, কিন্তু যখন ঋষিবাণী থেকে অ্যাটাকটা যায়, তখন সে হচ্ছে গিয়ে মানে ক্ষমা চাওয়া ছাড়া অথবা হারিয়ে যাওয়া ছাড়া তার কাছে আর রাস্তা থাকে না। এরকম হয়েছে, এটা আমরা জানি। ইতিহাস আমাদের ভালো খারাপ না। তো সুতরাং তর্ক বিতর্কে যাবেন না, এই সাবজেক্ট তর্ক বিতর্কের নয়। স্যার আরেকটা বিষয়, ওই ওরা ওই শুভ অশুভ অশুভত্ব ধরেই স্যার ওই রেমেডিটা দেয়। তো রেমেডির বিষয়টা আমাদের সাথে মিলে না, যখন আমরা বলি যে এইভাবে তো আমরা রেমেডি দিই না, ইন্ডিয়ান অধিকাংশ অ্যাস্ট্রোলজার এইভাবে রেমেডি দেয়, কোন পতির পাওয়ার দেওয়ার চেষ্টা করে বা কেন্দ্রপতি পাওয়ার দেওয়ার চেষ্টা করে, বলে যে এটা ইন্ডিয়া না বাংলাদেশ, এরা এইভাবে বলে। আপনি কেন, আপনি ওটাকে চাপ নেবেন না, আপনার যেটা ঠিক মনে হবে আপনি দুটো শুনবেন, দুটোই শিখবেন, সবার থেকে শিখবেন। যেটা বেটার মনে হবে, যেটা এফেক্টিভ মনে হবে, আপনি সেটি করবেন। অ্যাস্ট্রোলজি একটা সেলফ প্রফেশন, এই ওয়ার্ডটা আপনারা মাথায় রাখবেন। এটা হচ্ছে সেলফ প্রফেশন, প্রত্যেকের নিজস্বতা এখানে কাজ করবে, আপনি নকল করতে পারবেন না। প্রত্যেকে, আপনি যেমন একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, আপনার জ্যোতিষ বিচার, জ্যোতিষ প্রতিকারের ধারা ভিন্ন হবে। আমি খালি আপনাকে গাইড করছি, আমি আপনাকে জ্যোতিষ শিক্ষা দিতে পারবো না, আমি ব্যর্থ, কাউকে পারবো না। কিন্তু আমি আপনাকে গাইড করব কিভাবে জ্যোতিষটা পড়তে হয়, খানিকটা গুছিয়ে দেবো।
এবার আপনার যেখানে মনে হবে যে এই লোকটা ভুল শেখাচ্ছে, আপনি নিজের বুদ্ধিতে চলবেন, সব সময় চলবেন, এবং যেটা আপনার ঠিক মনে হবে এই গ্রামার অনুযায়ী আপনি কাজ করবেন। বুঝতে পারলাম? এটা ওকে স্যার, হলো ধন্যবাদ থেকে স্যার। স্যার একটা উদারনৈতিক কথা চিন্তা স্যার বলতে ভাবনা। পারি? স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ, নিশ্চয়ই করতে তো হবে। বলছি মেষ লগ্ন, লগ্নে বৃহস্পতি শনি আর দশমে কেতু, এখানে কেতুর পাওয়ার কি দিতে পারি? কেন কেতুর পাওয়ারটা কেন দিতে যাবে? দশমে কেতু, কেতু কর্ম জায়গায় ঝামেলা কিংবা বাধা দেয় না? তবে শনিটা তো দেবে নিচস্থ কি? হয়েছে, কেতুকে পাওয়ার দিলে পরে শনির হুম, কনফিউশন তো আরো বাড়বে। এবার শনি আচ্ছা কোন নক্ষত্রে আছে এটা দেখুন সবার আগে। আচ্ছা। যদি এখানে শনি শনি রবির নক্ষত্রে থাকে, আপনি রবিকে পাওয়ার দিন। এবার যদি এখানে শনি কেতুর নক্ষত্রে থাকে, কেতু শুক্রের দশমে নক্ষত্রে, আছে, শুক্রের শুক্রের নক্ষত্রে যদি থাকে, শুক্রের নক্ষত্রে যদি থাকে, তাহলে আপনি বৃহস্পতি শনি কম্বিনেশনকে পাওয়ার দেবেন। পীতাম্বরে নীলা যা সাইজ হবে তার হাফ সাইজের ক্যাট সাইজ। আচ্ছা, বুঝাতে পারলাম? বৃহস্পতির পাওয়ার দেয়া আছে। তাহলে বৃহস্পতির পাওয়ার, এটা হচ্ছে গিয়ে যেহেতু বৃহস্পতি দ্বাদশপতিও, তাহলে শনিকে এখানে পাওয়ার দিতে হবে। তাহলে বৃহস্পতি শনি মোটামুটি ইকুয়াল পাওয়ার দেবেন। তার যা হবে তার হাফ হচ্ছে গিয়ে আপনি কেতুকে পাওয়ার দেবেন। কেতু, আচ্ছা স্যার, ঠিক এবার আছে। পরিষ্কার কি হলো? মানে কোনো কনফিউশন আছে কি? না, আমি ভাবছিলাম দশমে কেতু কর্ম জায়গায় একটু অসুবিধা দিচ্ছে, ওই জন্য বললাম কেতুর পাওয়ারটা দিতে। দেবেন, কেতুর হ্যাঁ, পাওয়ার দেবেন, কিন্তু কেতুকে পাওয়ার দিলে পরে কি হবে? তাহলে আপনার এখানে প্রশ্ন হচ্ছে বৃহস্পতিকে কেন আমরা পাওয়ার দেব? বৃহস্পতি হচ্ছে দশের নয়, কর্মের যে উৎপাদ, তার উৎস হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতিকে যদি আমি পাওয়ার দিই, 4 ক্যারেট নীলা, 3 ক্যারেট পোখরাজ, 4 ক্যারেট নীলা, 3 ক্যারেট পোখরাজ, তাহলে আমার কর্মের জায়গাটা স্টেবল হবে। এবার কর্মের জায়গাটাকে বুস্ট করবার জন্য আমি ক্যাটসাইকে 2 ক্যারেট দিতে পারি। তবে এই ক্ষেত্রে অবশ্যই সঙ্গে একটা ক্যাটচাই সাতমুখী কতটুকু দেবো এখানে? 2 ক্যারেট থেকে 3 ক্যারেট। এবার এটা আবার কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে। ভালো ক্যাটসাই আপনি 2 থেকে 3 ক্যারেট দিন। আর ক্যাটসাইটা যদি জঘন্য হয়, ওই টাটা ক্যাটসাই, অ্যাপেটাইট ক্যাটসাই এসব হয়, 5-6 চাটনি চলবে। আচ্ছা ঠিক আছে। কেতু চন্দ্রের নক্ষত্রে রয়েছে ওখানে। যেহেতু চন্দ্রের নক্ষত্রে যদি থাকে তাহলে ট্রান্সপারেন্ট ক্যাটসাই দেবেন। কি যন্ত্রণা! কিন্তু আমরা তো শিখেছি যে কেন্দ্রপতি কেন্দ্রে থাকলে ভালো ফল দেয়। শনি তো এখানে নিচস্থ হলো, শুক্র নক্ষত্র পেয়েছে, কিন্তু দশমপতি তো কেন্দ্রে এসেছে, শনি তো সেখানে কেমন ফল দেবে? শনি যদি শুভ ফল দেয়, তাহলে কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স কি করে আসবে? আচ্ছা। তাই না? হুম। তাহলে কর্মক্ষেত্রে এখানে ডিস্টারবেন্স আসবে। কেন্দ্রপতি কেন্দ্রে গিয়ে যদি বলবত্তা প্রাপ্ত হয়, তাহলে স্ট্রেংথ বাড়বে আচ্ছা। খুব স্বাভাবিকভাবে। কিন্তু এখানে তো নিচস্থ হয়েছে। হ্যাঁ। এইবার এইবার যদি আপনি এখানে পাওয়ার দেন, এখানে পাওয়ার দেওয়ার সময় আরো কয়েকটা জিনিস আপনাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে দশাংশ কুণ্ডলিতে শনি কি অবস্থায় আছে। পাওয়ার দেওয়ার ক্ষেত্রে যদি আপনি রেজাল্ট পেতে চান, তাহলে দশাংশ কুণ্ডলী দেখবেন, ট্রানজিট দেখবেন, গোচর দেখবেন, আর দেখবেন হচ্ছে অষ্টক বর্গ, নবাংশ কুণ্ডলী দেখবেন। এইগুলো দেখে একটু গুছিয়ে পাওয়ার দেবেন, দেখবেন হচ্ছে গিয়ে খুব ভালো রেজাল্ট আসবে। আর ক্লায়েন্ট আপনাকে বলবে আমি হ্যাপি। আচ্ছা স্যার, আমার তো প্রতিকার নিয়েই সমস্যা, ওই জন্যই পিছিয়ে রয়েছে। ঠিক আছে স্যার। পিছিয়ে আপনারা কেউ নেই, ওরা করবেন না। আরো কিছুদিন যাক, এই বছরটাতে তো আমাদের মোটামুটি বিচার টিচার একটা জায়গাতে চলে আসবো। আমাদের ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে আশা করি এই বছরে। শাস্ত্রী অব্দি তো কমপ্লিট হবেই। তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা ঠিকঠাক লেভেলে চলে এসছেন। আচ্ছা স্যার, থ্যাংক এবার ইউ। একটু পড়াই, অল্প একটু পড়াই। আপনাদের সামনে একটা চার্ট রয়েছে। 21/12/1969, টাইম হচ্ছে 7:30 PM, প্লেস হচ্ছে করিমগঞ্জ। করিমগঞ্জটা হচ্ছে আসামের একটা জায়গা। তাহলে আমাদের দুটো কুণ্ডলী নেব আমরা। একটা হচ্ছে D24, তাহলে D24 কুণ্ডলী আমরা নিব। আর এখানে হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, D1 কুণ্ডলী আমাদের এখানে রয়েছে। তাহলে যে ঘরগুলোকে আমরা গুরুত্ব দেব, সেই ঘরগুলোর মধ্যে
প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে 9 নম্বর ঘর, 5 নম্বর। এটা হচ্ছে স্ট্রিমের ক্ষেত্রে, এডুকেশনের যে স্ট্রিম সেইটার ক্ষেত্রে আমরা গুরুত্ব দেব। এবার 9-এর অধিপতি কে? 9-এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি। তার উপরে প্রভাব রয়েছে কার? শনিদেবের। বাকি কারোর সেরকম প্রমিনেন্ট প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তাহলে শনিদেব এটা কেমন শনিদেব? দুর্বল শনিদেব, নিচস্থ। তাহলে এই শনিদেব আর বৃহস্পতি কম্বিনেশন এই জাতককে আর্টস এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। পঞ্চমে শুক্র, পঞ্চমের শুক্র হচ্ছে গিয়ে সাইন্টিফিক মেন্টালিটি দেবে। তাই এই যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, এই কম্বিনেশনটা হচ্ছে ওই ইনিশিয়ালি সায়েন্স নিয়ে পড়া, তারপরে হচ্ছে আর্টস এর দিকে যাওয়া, এরকম কম্বিনেশন। কিংবা সায়েন্স নিয়েই পড়লো, তারপরে হচ্ছে গিয়ে সায়েন্সই পড়ে গেল, পড়ে চাকরি টাকরি করছে, তারপরে হচ্ছে গিয়ে এর আর্টস সাবজেক্ট পড়বার একটা আগ্রহ, সেটা দেখতে পাওয়া গেল। এবার এইটা আমরা ভাবলাম, ভেবে এর কনফার্মেশন কোথায় পাবো? আমরা এর কনফার্মেশন পাবো চতুর্ভিংশাংশ কুণ্ডলিতে। তাহলে এখানে লগ্ন, হুম, নবম, পঞ্চম, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা লগ্নের পাচ্ছি কি? লগ্নে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতিটা দুর্বল, তাহলে এই বৃহস্পতিটা হচ্ছে আর্টস এর বৃহস্পতি। তারপরে এখানে আর কি পাচ্ছি? এখানে মঙ্গলের দৃষ্টি। এখানেও সেই সাইন্টিফিক একটা ভাবধারা পাচ্ছি, চন্দ্রমঙ্গল যোগ রয়েছে। তাহলে এখানে আমরা সায়েন্স এবং আর্টস এর কম্বিনেশনটাকে বেশি পাচ্ছি। নবম ভাবে বুধ এবং শনি, নিচস্থ বুধ আর শনি। মানে এখানে শনিটা ইম্প্যাক্ট অনেক বেশি, শনি বৃহস্পতির ক্ষেত্র বিনিময় রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? যে এই মানুষটা আর্টস দিয়ে পড়ার টেন্ডেন্সি বেশি, কিন্তু সায়েন্সও কিছুটা জানবে, সায়েন্স সম্পর্কে এর জ্ঞান বোধ বুদ্ধি এগুলো থাকবে। এবার আরেকটা কুণ্ডলী আমি একটু দেখাই। এটা একটা কুণ্ডলী। তাহলে আমরা আবার D24টাকে নিয়ে আসি। তাহলে D24টাকেও আমরা দেখছি, এটাকেও আমরা দেখছি। তাহলে এর ক্ষেত্রে লগ্ন হচ্ছে তুলা লগ্ন। আর লগ্নে কে রয়েছেন? শনিদেব রয়েছেন। একাদশপতি তিনি বুধ। তাহলে একাদশপতি বুধের সঙ্গে, সরি, নবমপতি তিনি বুধ, রবি এবং শুক্র যুক্ত হয়ে বসে রয়েছে। তাহলে এটা জেনারেলি সায়েন্স নিয়ে পড়া, অঙ্ক নিয়ে পড়া, এরকম মানুষের চার্ট। তাহলে এর হচ্ছে গিয়ে অঙ্ক বা গণিত শাস্ত্র ইত্যাদি শিক্ষার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে। তার সঙ্গে সঙ্গে মেডিকেল প্রফেশন, সেটাও উনি পড়তে পারেন। লগ্নে শনি রয়েছে, এটা আর্টস কে ইন্ডিকেট করে। আর 9th হাউসে চন্দ্র রয়েছে, এটা নার্সিং বা এই টাইপের এডুকেশনকে সাপোর্ট করে। এবার আমরা দেখি পঞ্চমপতি শনি। পঞ্চমপতি শনি তিনি লগ্নে রয়েছেন। লগ্নের ফলে পড়াশোনাতে এই মহিলার খারাপ হওয়ার কথা না। এখানে আমরা কনফিউজড, কি পড়াশোনা করেছেন এই মানুষটা। এবার আমরা চলে আসি চতুর্ভিংশাংশ কুণ্ডলিতে। লগ্নপতি মঙ্গল, মঙ্গলের সঙ্গে রাহু কেতু যোগ হয়েছে, এই হয়ে গেল গন্ডগোল। একটু পিছিয়ে আসলো, বললাম মাস্টার ডিগ্রি থেকে একটু পিছিয়ে গ্রাজুয়েশন এসে দাঁড়াই। এবার চতুর্ভিংশাংশ কুণ্ডলিতে পঞ্চম ভাবে দৃষ্ট গ্রহ তিনি বুধ, পঞ্চম ভাবে অবস্থিত গ্রহ বৃহস্পতি এবং শুক্র। তাহলে এই কুণ্ডলী সাপেক্ষে এই শুক্র আর বুধ, এরা হচ্ছে পাওয়ারফুল। তাহলে এখানে আমরা পাচ্ছি সায়েন্সও হতে পারে, প্লাস হচ্ছে গিয়ে ম্যাথস আছে কমার্সে, সেটাও হতে পারে। তো এইখানে আমাদের একটা কনফিউশন থাকলেও আমরা কমার্স কিংবা সায়েন্স এই জায়গাটাতে দাঁড়াতে পারি। আরেকটু কনফার্মেশনের জন্য আমরা এখানে কোনো গ্রহ বর্গোত্তম আছে কিনা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করে নেব। এই চার্টে কোনো রকম কোনো গ্রহ বর্গোত্তম নেই, তবে লগ্নপতি তুঙ্গ হয়ে আছে মঙ্গল, এটা একটা ভালো জিনিস, উচ্চ বিদ্যার ক্ষেত্রে এটা সাপোর্ট দেবে। আর এদিকে বুধ তুঙ্গ, শুক্র তুঙ্গ, এর ক্ষেত্রে বুধ শুক্র বৃহস্পতি এই কম্বিনেশনকে যদি আমরা কাজে লাগাই, তাহলে একটু ওই MBA কিংবা ওই রকম টাইপের ডিগ্রি সেগুলো আসবে। সে আর কি, যে গ্রামার আছে, অ্যাকাউন্টস আছে, জার্নালিজম, এটা হতে পারতো।
কিন্তু জার্নালিজমের পড়ে পড়াশোনাটা একটু টাফ, কাজটাও টাফ। তাহলে এখানে হচ্ছে আমরা এমবিএ ধরতে পারি। তো আলটিমেটলি এই মানুষটা এমবিএ নিয়ে পড়াশোনা করেছে। এবার একটা চার্ট আমি আপনাদেরকে দেখাবো, যে চার্টটা খুবই জটিল। এইটা দেখিয়ে আমরা আমাদের আজকের কাণ্ড কারখানা কর্মকাণ্ডে ইতি টানবো। এই চার্টটাকে আপনারা বহুবার দেখেছেন। এটা তো আপনার চার্ট। তো এই চার্টের ক্ষেত্রে এডুকেশন আইডেন্টিফাই করা মুশকিল। এটাকে যদি আপনারা সিম্পলি একবার দেখেন তাহলে অবভিয়াসলি এটা সায়েন্স পড়া লোকের চার্ট। তো এবার এর এডুকেশন বেশ জটিল, কারণ সায়েন্স তো আছে মাস্টার্স, একটা আর্টস এর সাবজেক্টে মাস্টার্স আছে, অ্যাস্ট্রোলজিতে মাস্টার্স হয়ে গেল, বাস্তুশাস্ত্রে মাস্টার্স এ ভর্তি হয়েছে, ওটাও কমপ্লিট হবে। এরপরে সাইকোলজিতে মাস্টার্স এ ভর্তি হবো জানুয়ারি মাসে, সেটাও হবে। ফলে এই চার্টটা হচ্ছে গিয়ে একটা কমপ্লিকেটেড চার্ট। খোঁজ খবর করা হয়ে গেছে, ওটা হবেই, কোনো সংশয় নেই। তো ফলে কিন্তু স্পিরিচুয়াল সাবজেক্ট, গীতার উপরে মাস্টার ডিগ্রিতে ভর্তি হওয়ার একটা প্ল্যান আছে, সেই সমস্ত নিয়ে আর কি বেশ জটিলতা তৈরি হয়েছে। এবারে এই চার্টটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে কি পড়বে এই মানুষটা, সেই ক্ষেত্রে পঞ্চমে দেখুন রবি, গন্ডগোল। নবমে পঞ্চমের উপরে শনির দৃষ্টি, পঞ্চমের উপরে মঙ্গলের দৃষ্টি, যন্ত্রণা হলো। নবম ভাবের উপরে শনির দৃষ্টি, নবম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি, এই মঙ্গলের সাথে বৃহস্পতি আর রাহুর যোগ, নবম ভাবের উপরে শনির দৃষ্টি। ফলে কতগুলো গ্রহের দৃষ্টির কারণে এই মানুষের এডুকেশন কিন্তু কমপ্লিকেটেড হয়েছে। কমপ্লিকেটেড মানে যথেষ্ট কমপ্লিকেটেড। এইবার তো কমপ্লিকেটেড হতো না, এই মঙ্গল বৃহস্পতিটা জায়গায় জায়গায় গিয়ে কম্বিনেশন তৈরি করেছে। কিরকম? নবাংশে এই মঙ্গল বৃহস্পতি বর্গোত্তম হয়েছে। তো নবাংশে মঙ্গল বৃহস্পতি বর্গোত্তম হওয়া, এটা একটা অ্যাস্ট্রোলজিক্যালি খুব স্ট্রং কম্বিনেশন। একই যোগ, সেই যোগ যদি কোথাও একটা বর্গোত্তম হয়, সেটা সাংঘাতিক একটা যোগ তৈরি হবে, মানে অত্যন্ত স্ট্রং একটা কম্বিনেশন। এবার চতুর্বিংশাংশ কুণ্ডলিতে আমরা চলে আসি। চতুর্বিংশাংশ কুণ্ডলিতে মঙ্গল সে বর্গোত্তম হয়ে গেছে, শনি সেও বর্গোত্তম হয়ে গেছে, লগ্নে রয়েছে রবি আর শুক্র। সাংঘাতিক কম্বিনেশন, মানে ভীষণ ভালো কম্বিনেশন। এবার আপনারা সেই ডিনায়ালে চলে আসুন, ডিনায়াল প্ল্যানেটস। এবার এই যে লোকের এডুকেশনটা, এই এডুকেশনটা বিশাল ভালো হতে হতে পারতো, কিন্তু হয়নি। কেন হয়নি? এই হচ্ছে ডিনায়াল প্ল্যানেট, ইনি গন্ডগোলটি করলেন। পঞ্চম ভাবে ডিনায়াল প্ল্যানেট হিসেবে বসে রয়েছেন চন্দ্র। পঞ্চম ভাবের ডিনায়াল প্ল্যানেট হচ্ছে মানসিক অস্থিরতা, তার কারণে পড়াশোনায় বাধা। এই চন্দ্রের উপরে কেতুর প্রভাব চলে এলো, ফলে উচ্চ বিদ্যা সেটা কিন্তু প্রকৃত অর্থে বাধাপ্রাপ্ত হলো। যে সময় পড়াশোনাটা করা দরকার ছিল, সেই সময় কিন্তু পড়াশোনাটা হলো না। আর কি হলো? এই যে 9th হাউসের যে এডুকেশন, হায়ার এডুকেশন, সেটা বিঘ্নিত হলো। কারণ কি? কারণ এখানে হচ্ছে গিয়ে কেতু বসে রয়েছে। কেতু কি দিল? কেতু দিল কনফিউশন। যে সাবজেক্ট নিয়ে পড়া উচিত ছিল, সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা না করে তৈরি হলো কনফিউশন, ভাগ্যে বাধা। এই সমস্যার কারণে এডুকেশনটা গন্ডগোল হয়ে গেল, প্রপার এডুকেশন হলো না। মজার জিনিস হচ্ছে, 10th হাউসে, 10th হাউসে, 10th হাউসের কিন্তু ডিনায়াল হাউসে কোনো গ্রহ নেই।
যিনি ডিনায়াল প্ল্যানেট হয়ে রয়েছেন তিনি বৃহস্পতি। তিনি 10th হাউসকে বুস্টার প্ল্যানেট হিসেবে কাজ করে গেছেন। এখানে মঙ্গল বৃহস্পতি যোগ, ষষ্ঠপতি মঙ্গল, সরি ষষ্ঠপতি বৃহস্পতি আর দশমপতি মঙ্গল যোগ হয়েছে। যে যোগটা বা যে গ্রহটা ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করবে সেই গ্রহটাই এখানে বুস্টার প্ল্যানেট কিংবা কম্বিনেশন ক্রিয়েটিং প্ল্যানেট হিসেবে কাজ করে গেছে, যোগ কারক গ্রহ হিসেবে কাজ করে গেছে। তাহলে এই ক্ষেত্রে এবং নবম ঘরে কোন রকম কোনো গ্রহ ট্রহ নেই, তার জন্য এই মানুষটার যোগ্যতা না থাকা সত্ত্বেও, যথেষ্ট যোগ্যতা না থাকা সত্ত্বেও গেছে আর চাকরি পেয়েছে। একবার চাকরির পরীক্ষা দিয়েছে আর চাকরিটা গটগট করে পেয়ে গেছে। এবার কিছু কিছু ক্ষেত্রে হয় সমস্যার কারণে উন্নতি, তো এই মানুষটার ক্ষেত্রেও সেটা হয়েছে। কিরকম সমস্যা? এ কিন্তু ফার্স্ট রাউন্ডে চাকরি পায়নি, মাস্টার ডিগ্রি নেই, বিএড নেই, তাই চাকরিটা রিজার্ভ প্যানেলে চলে গেছে। যদি ফার্স্ট রাউন্ডে চাকরিটা হতো, যে র্যাঙ্ক ছিল, চাকরিটা হতো বহু বহু দূরে, সবাইকে গুছিয়ে দিয়ে টিয়ে দেওয়ার পরে অবশিষ্ট থাকতো সেখানে একটা চাকরি দিত। কিন্তু যেহেতু এই মানুষটা রিজার্ভ প্যানেলে চলে গেল, তাই যারা চাকরি ছাড়লো বা প্রথম লটে যারা চাকরিটা অ্যাকসেপ্ট করলো না, নিল না, তাদের মধ্যে একজন, তার নাম হচ্ছে রমেশ মিস্ত্রি বা এরকম টাইপের একজন, তার বদলে আমার চাকরি হলো রাকেশ মিস্ত্রি। রাকেশ মিস্ত্রির তার জায়গাতে আমার চাকরিটা হলো। তাহলে সেইখানে আমার নদিয়া বা এরকম কোনো জায়গায় হওয়ার পরিবর্তে আমার চাকরিটা হলো সন্ডালিয়ায়। আমি 2 মাস পরে চাকরি পেয়েছি। আমার কোয়ালিফিকেশনে তো লোক চাকরি পায় না, তো আমি একবার পরীক্ষা দিয়ে, ওই অনার্সে একবার পরীক্ষা দিয়েছি আর চাকরি পেয়েছি, এটা তো একটা অভাবনীয় ব্যাপার। তো এইটা কারণ হচ্ছে গিয়ে এখানে ডিনায়াল প্ল্যানেটস আর উইক অর অ্যাবসেন্ট, অথবা তারা কোনো কম্বিনেশন ক্রিয়েশনে পার্টিসিপেট করে গেছে। তাইলে ব্যাপারটা পরিষ্কার হলো। জটিল জটিল পড়াশুনো। তো যাই হোক, এডুকেশন সম্পর্কিত কিছু আইডিয়া আমাদের মাথার মধ্যে এসছে। এবার আপনারা চার্ট দেখা শুরু করুন। যত যত জায়গাগুলো থেকে এডুকেশনকে আইডেন্টিফাই করা, এডুকেশনের লেভেল বোঝা যেতে পারে বা যায়, সেগুলো আমরা বুঝলাম, শিখলাম। তো এইবার আমরা এগোবো হচ্ছে গিয়ে আরো ফার্দার স্টাডিজ এর দিকে। তো সেই সময় আপনাদের প্র্যাকটিস এটা মেইনলি করতে হবে। এডুকেশনের রেমিডি আমরা শিখলাম, তো যতটা যা দরকার তাদের প্রফেশনাল প্র্যাকটিসের জন্য তার ব্যাকআপ আমরা পেয়েছি, আমরা করতে পারবো। এবার যদি আবার প্রবলেম হয় তখন আমরা আবার ব্যাকআপ দেবো। তাহলে পরের দিনের ক্লাসে আমরা কিছু কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করবো অল্প বিস্তর, আর তারপরে আমরা হেলথ মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে যোগ। তাহলে আজকের মতো এখানে আমরা বিদায় নিই। আর যার যা প্রশ্ন প্রশ্ন রয়েছে সেগুলো আপনারা একটু গ্রুপে করুন। তো শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। নাইট। গুড গুড নাইট নাইট। স্যার। কথা হলো আজকে। গুড নাইট স্যার। নাইট।